কি করছো? আমাকে আদর করবা না? ফোনের স্ক্রিনে ভেসে ওঠা এই মেসেজ দেখে মিন্টুর ঠোঁটে একটা চাপা হাসি খেলে গেল। কেয়ার নামটা স্ক্রিনে দেখলে তার ভেতরে অন্যরকম কেমন একটা নরম ভাব জন্মায়। সে বিছানার প্রান্তে হেলান দিয়ে বসেছিল, ফোনের কিবোর্ডে আঙুল ছুঁয়ে লিখে ফেলল। আসো, তোমাকে আদর করি। কি আদর চাও বলো? প্রায় সাথে সাথে রিপ্লাই চলে এলো। তুমি যেভাবে আদর দিবা আমার তোমার আদর পেতে ভালো লাগে, কিন্তু আজকে আমার ভার্সিটিতে যেতে দেরি হয়ে যাবে। আসি যান। মিন্টুর মনে কেমন খচখচ করলো, লিখলো। হ্যাঁ, সাবধানে যেও। তোমার পিছে তো ছেলেরা ঘুরে বেড়ায়। স্ক্রিনে আবার টুং করে ভেসে উঠল। তো ঘুরবেই না, মেয়ে ইউটিউবার বলে কথা। এরপর কে অফলাইনে চলে গেল। মিন্টু কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে। তার ঠোঁটে অদ্ভুত এক হাসি, যেন সুখ আর শূন্যতা দুইই মিশে আছে। কেয়া যতটা সহজভাবে লিখে গেল, আসলে ততটা সহজ নয় ব্যাপারটা। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে গায়ে একটা নিচের শার্ট পরে মিন্টু বেরিয়ে গেল রাস্তায়। কেয়া মিন্টুকে অনেক ভালোবাসে, যদিও মিন্টুকে কেয়া কখনো দেখেনি। ওদের পরিচয়টা অনলাইনে হয়েছিল। কেয়া তখন একেবারে অন্যরকম মানসিক অবস্থায় ছিল। জনপ্রিয় ইউটিউবার হলেও ঘরের ভেতর তার জীবন ছিল একেবারে বিষময়। একদিন রাতেই ঘরে অশান্তি, মানে তার বাবা গলা ফাটিয়ে তার মাকে গালি দিচ্ছে, চাচাচ্ছে, থালা বাসন ভাঙার শব্দে ঘর কেঁপে উঠছে। শেষে মায়ের ওপর হাতও তুলল কেয়ার বাবা শাহেদ আহমেদ। যদিও তিনি একজন নেতা, তারপরেও সংসার তো আর রাজনীতি চলে না। কেয়ার বুকের ভেতর কেঁপে ওঠে, চোখ ভিজে গেল তার মায়ের আর্তনাদে। চুপচাপ ছাদে এসে বসে কেয়া, কণ্ঠ থেকে কোনো আওয়াজ বেরোলো না। সে ছাদের দোলনায় গা গুটিয়ে ফোনটা হাতে নিল। মন ভালো নেই ওর। নিজের ইউটিউব চ্যানেলে প্রবেশ করে। হাজারো কমেন্টের ভিড়ে চোখ বুলাচ্ছিল। কেউ লিখেছে, আবার কেউ লিখেছে, আবার কেউ লিখেছে, কিন্তু কোনো কমেন্টই তখন তার ভেতরের অস্থিরতা কমাতে পারছিল না। কানে বাজে বাবা মার ঝগড়া। হঠাৎ ইনস্টাগ্রামে নোটিফিকেশন এলো। আচ্ছা, আপনার মন খারাপ হলে উল্টা হয়ে ঘুমান? কে অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এটা কেমন মেসেজ? আইডির নাম ধ্রুব, প্রোফাইল পিকচার নেই। প্রথমে ভেবেছিল মজা করছে কেউ, কিন্তু হঠাৎ ভুল করে মেসেজটা সে সিন করে ফেললো, এবং তখনই সিন হয়ে গেল। উফ, এটা আবার কে? কি অদ্ভুত লাইন। কেয়া নিজে নিজে বিড়বিড় করলো। ফোনটা সরিয়ে রাখলো পাশে, কিন্তু মনে কেবল একটা কৌতূহল জাগলো। আবার মেসেজ আসে। আচ্ছা, আপনি ঘুমানোর সময় কোন দিক ফিরে ঘুমান? নাকি মন খারাপ হলে নাক ডেকে বেশি ঘুমান? কেয়া মেসেজটা দেখে একটু হেসে ফেলে, কারণ মেসেজের রিপ্লাই দেওয়ার সময় থাকে না তার। ভার্সিটি, ক্লাস, ফিরে এসে ভিডিও শ্যুট, আবার এটা এডিটিং, পড়াশুনো, ঘুম, সব মিলিয়ে সে প্রচণ্ড ব্যস্ত থাকে। সে একসাথে ফ্যাশন ডিজাইনার ক্যাটাগরির ইউটিউবার, সাথে সেলিব্রিটিদের রোস্টও করে। তবে আজকে সে সিন করেছে। মনটা চায় উত্তর দিতে, উত্তর দিবে কি দেবে না ভাবতে ভাবতে শেষমেশ টাইপ করলো। মন খারাপ হলে ঘুমায়ও না, ভিডিও এডিট করি। মিনিট খানেক পরে রিপ্লাই এলো। ও আচ্ছা, তাই বুঝি এত রাতেও অনলাইনে থাকেন? কেয়া ভ্রুকুচকে হেসে ফেলল। অনেকেই তার মেসেজ পাঠায়, কিন্তু এই লাইনটা আলাদা রকম অদ্ভুত। মিন্টু আবার মেসেজ দেয়। বৃষ্টিতে ভিজে আইসক্রিম খেয়েছেন কখনো? না, সময় হয় না। একদিন বৃষ্টিতে ভিজবেন আমার সাথে। আমি কি আপনাকে চিনি? সেজন্যই তো বললাম, অপরিচিত হয়ে ভিজবেন দূর থেকে একা একা। আপনি সেটা ভিডিও করে পাঠাবেন, আমিও ভিডিও করে পাঠাবো। এইভাবে কখনো হয় নাকি? তো কি সামনে আসতে হবে? হ্যাঁ। না থাক, সামনে আসবো না। সবাই তো আপনাকে দেখতে চায়, দেখাতে চায়। আমি দূরে থাকতে চাই। সেদিন রাত থেকে ধ্রুবর সাথে কথা বলা শুরু। সারা রাত ওরা কথা বলে। আজকের ভিডিওটা খুব সুন্দর ছিল। আপনি কোনটার কথা বলছেন? যেটাতে আপনি লাল শাড়ি পরে মায়ের সাথে রান্না করছিলেন, মানে ব্লগ ভিডিও। সেটা তো অনেক আগের। তবুও সুন্দর। ওই ভিডিওতে আপনার হাসিটা একেবারে খাঁটি। কে আর মনে হলো এই ছেলে তাকে শুধু ইউটিউবার হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও দেখেছে। এইভাবেই সময় করালো। প্রতিদিন রাতে কথা হতে লাগলো তাদের। প্রতিদিন রাতে কেয়া মিন্টুর মেসেজের জন্য অপেক্ষা করতো, আর মিন্টু এসে বলতো, আজকে সারাদিন কেমন কাটলো? ভালো, তবে মনটা খারাপ। বাবার সাথে ঝগড়া হলো। আপনি জানেন, যখন আপনি মন খারাপ করেন তখন আমিও কেমন যেন হয়ে যাই। আপনি তো আমাকে চেনেনও না, তাহলে কেন এমন হয়? চিনি না বলেই হয়তো বেশি টান লাগে। আমি আপনাকে একজন মানুষ হিসেবে দেখি, তারকা হিসেবে না। এই লাইনগুলো তার মনে গভীর ছাপ ফেলে। ধীরে ধীরে সে নিজের ভেতরের দুঃখগুলো খুলে বলতে শুরু করে ধ্রুবকে। তার বাবার রাগ, মায়ের কষ্ট, বাইরের মানুষের হিংসা, সবকিছু বলতো তাকে। ধ্রুব বা মিন্টু কখনো উপদেশ দিত, কখনো শুধু শুনতো। একদিন রাতে কেয়া হঠাৎ লিখলো, তুমি জানো অনেক ছেলে আমাকে প্রপোজ করেছে, আমি কাউকেই পাত্তা দেইনি, কিন্তু তোমাকে দিচ্ছি।
জানো কেন? কেন? কারণ তুমি আমাকে মানুষের মতো কেয়াকে কেয়ার করো অনেক। দেখো, ইউটিউবার কেয়ার মতো না। ধ্রুব হাতে ফোন কেঁপে উঠেছিল। সে দীর্ঘক্ষণ চুপ থেকে লিখল। তাহলে আমি কি আপনাকে ভালোবাসতে পারি? ইতিমধ্যেই তো করছো। সেদিন থেকে তাদের সম্পর্ক বদলে গেল। এইভাবে শুরু হলো ওদের সম্পর্ক, যা 6 মাস চলছে। বর্তমানে কেয়া ব্যাগ কাঁধে নিয়ে ভার্সিটির দিকে রওনা দিল। রাস্তায় অটোতে বসে ফোনটা বের করলো। ধ্রুবর নামের পাশে কোন নতুন ইমোজি নেই। কেয়ার ঠোঁটে হালকা অভিমানী হাসি। এই ছেলেটা কেন সামনাসামনি আসে না? মনে মনে বলে উঠল সে। অন্যদিকে মিন্টুও হাঁটছিল রাস্তায়। ভিড়ের মধ্যে হঠাৎ চোখ পড়ল কেয়াকে। লাল কুর্তি, চুলগুলো খোলা, চোখে সানগ্লাস পরে বসে আছে কেয়া। চারপাশের লোকজন তাকাচ্ছে ওর দিকে, অথচ কেয়া নির্লিপ্ত হেঁটে যাচ্ছে। মিন্টু দূর থেকে তাকিয়ে রইল। চেনা মানুষ, অথচ অপরিচিত এখন। কেয়া কখনোই দেখেনি তাকে, কিন্তু মিন্টু বহুবার দেখেছে দূর থেকে, ভিড়ের আড়াল থেকে। আজও তাই হলো। কেয়া চলে গেল ভার্সিটির দিকে, আর মিন্টু তার পিছু পিছু গেল ভার্সিটিতে। ওরা দুজনেই এখানেই পড়ে। তবে ভার্সিটিতে কেয়া আরও সেলিব্রিটি, বড়লোক বন্ধুদের সাথে মিশে, ছেলে মেয়ের বিরক্ত করে। তারপর সকালটা একেবারেই উজ্জ্বল। নীল আকাশ, সোনালি রোদ ছড়িয়ে পড়ছে। ভার্সিটির প্রাঙ্গণটা বেশ গরম। নতুন সেশন শুরু হয়েছে। চারপাশে হাসি, গল্প, নতুন পুরনো মুখের ভিড় মিশিয়ে বেশ সরব। মিন্টু খুব সাধারণভাবে গেট দিয়ে ঢুকলো। তার কাঁধে একটা কালো ব্যাগ, গায়ে সস্তা ফ্যাকাশে নীল শার্ট আর হালকা কালো ট্রাউজার। তার হাতের পাশে একটা পুরনো সাইকেল, চাকা থেকে বাঁকা, তবুও চালানো কোনো অসুবিধা নাই। গেটের সামনে দাঁড়ানো গার্ডরা হেসে একবার তাকালেও কিছু বলল না, কারণ স্টুডেন্টের কার্ড ঝোলানো আছে ওর গলায়। মিন্টু সাইকেল স্ট্যান্ডে রেখে তালা দিয়ে দিল। চারপাশে চকচকে গাড়ি, বাইক আর বড়লোকের স্টাইল দেখে সাইকেলটা যেন একেবারেই বেমানান লাগছিল সেখানে। কিন্তু মিন্টু এসব নিয়ে ভাবে না। মাথা নিচু করে হাঁটতে লাগলো ভেতরের দিকে। ভার্সিটির একপাশে দাঁড়িয়ে আছে কেয়া। সেও কেবল ঢুকেছে। তার গায়ে লাল কালো কম্বিনেশনের কুর্তি, কাঁধে হালকা একটা ব্যাগ, চোখে সানগ্লাস। চারপাশে অনেকেই তাকাচ্ছে তার দিকে, কারণ কেয়া শুধু সুন্দরী নয়, সে জনপ্রিয় ইউটিউবারও। তবে ভার্সিটিতে এসে কাউকেই পাত্তা দেয় না। তার পাশে দাঁড়িয়ে আছে তারই বন্ধু শুভ, সিয়াম, মিম আর প্রিয়া। চারজনে উচ্চবিত্ত পরিবারের সন্তান। ওদের হাতে দামি ফোন, গায়ে ব্র্যান্ডেড পোশাক, চোখে দামি সানগ্লাস লাগানো। শুভ সবসময় দলের লিডার সেজে থাকে, যদিও কেয়াই সব। সিয়াম একটু বেশি দুষ্টু স্বভাবের, হাসতে হাসতে টিচ করে। মিম আর প্রিয়া দুজনেই কেয়ার ঘনিষ্ঠ বান্ধবী, তবে ওরাও মাঝে মাঝে অন্যদের সাথে মিলে নতুনদের র্যাক দেয়। শুভ একবার চারপাশে তাকিয়ে বলল, এই নতুন ব্যাচের অনেকেই আজকে এসেছে, কাউকে না কাউকে তো র্যাক দিতেই হবে। সিয়াম হেসে বলল, একেবারে স্মরণীয় করে দিতে হবে ভাই, না হলে আমাদের ভয় থাকবে না। কেয়া ঠোঁট কামড়ে কিছু বলল না। সে অন্য সবার মতো এতটা রূঢ় নয়, কিন্তু বন্ধুদের সঙ্গেই দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই ওদের চোখে পড়ল মিন্টুকে। মিন্টু মাথা নিচু করে হেঁটে যাচ্ছিল, সাইকেল রেখে। এখন ভেতরের দিকে ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছে। তার হাবভাব একেবারেই সাধারণ, না চশমা, না ফ্যাশনেবল পোশাক পরেছে, যেন আশেপাশে চকচকে পরিবেশের সাথে একেবারেই খাপ খাচ্ছে না। মিন্টুকে শুভ হেসে বলল, ওই যে দেখ, নতুন ছেলে সাইকেল চালিয়ে এসেছে, এটাই টার্গেট। সিয়াম সাথে সাথেই বলে উঠল, ওই ছেলেকে ডাক না শুভ, দেখি কেমন মজা হয়। কেয়ার চোখ অনিচ্ছা সত্ত্বেও গিয়ে পড়লো মিন্টুর ওপর। বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। অদ্ভুত এক অনুভূতি হলো, তবে সে চট করে কিছু বুঝতে পারলো না। শুভ হাত তুলে ডাক দিল, এই ছেলে তো নতুন ছেলে, এখানে আসো। মিন্টু থমকে দাঁড়ালো, চারপাশে তাকিয়ে আবার সামনে এগোলো। ধীর পায়ে ওদের দিকে এগিয়ে গেল। শুভ হেসে বলল, এই কি নাম তোমার? মিন্টু শান্ত গলায় বলল, মিন্টু। সিয়াম সঙ্গে সঙ্গে হেসে বলল, কি নাম রে? মিন্টু? এই আবার কেমন নাম? আচ্ছা, পুরো নামটা বল। মিন্টু মাথা নিচু করে বলল, মিন্টু ইসলাম। প্রিয়া খিলখিল করে হেসে উঠল, ইসলাম রেখে আবার নাম মিন্টু? আচ্ছা, তোমাকে আমরা নতুন নাম দিব চকলেট মিন্টু। প্রিয়ার কথায় সবাই হেসে উঠল। কেয়া ঠোঁট কামড়ে চুপ করে রইল। শুভ আবার বলল, তুমি সাইকেল চালিয়ে এসেছো? মিন্টু হালকা মাথা নেড়ে বলল, জি। মিম চোখ ঘুরিয়ে বলল, আরে ওয়াও, সবাই গাড়ি নিয়ে আসে, বাইক নিয়ে আসে, আর তুমি এসেছো সাইকেলে। ক্লাসে ঢোকার আগে সবাইকে ঘুরে ঘুরে বলবে আমি সাইকেল চালিয়ে এসেছি, আমাকে কিছু দান করো, আমি একটা বাইক কিনতে চাই। মিমের কথায় ওরা মজা পায়। সিয়াম হেসে বলল, চল এখনই বলুক, যাও জোরে বলে ওঠো, আমি সাইকেল চালাই, আমাকে বাইক কেনার জন্য টাকা দান করো। মিন্টু স্থির দাঁড়িয়ে রইল, তার চোখ নামানো, মুখে কোনো রাগ নেই, কেবল চুপচাপ ভাব। শুভ ঠোঁট বাঁকিয়ে বলল, কি হলো, ভয় পাচ্ছ কেন? এখানে ভয় পেলে কেমন করে পড়বে? ভাই চালু করো।
কেয়ার ভেতরে ভেতরে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। ও জানে র্যাগিং সবার সাথেই হয়, কিন্তু ছেলেটার নীরবতা কেমন যেন ভিন্ন রকম লাগছিল। তবে কেয়া গরিব মানুষদের তেমন সহ্য করতে পারে না। আর মিন্টু দেখতেও ভালো না, একদম খ্যাত। মানে যে কোনো মেয়ে প্রেম তো দূর, মিন্টু ধারে কাছেও ঘেসবে না। কেয়া বলে, গরিবদের এখানে জায়গা নেই। প্রিয়া আবার হেসে বলল। আচ্ছা একটা গান গাও, দেখি তোমার গলা কেমন। মিন্টু কিছুই বলতো না, কেবল চুপচাপ দাঁড়িয়ে রইল। সিয়াম কাছে এসে বলল, শুন, আমরা বলছি একটা গান গাইতে, না গাইলে কিন্তু খবর আছে। মিন্টু অবশেষে ধীরে ধীরে বলল। আমি গান গাইতে জানি না। সবাই আবার হেসে উঠল। শুভ বলল, আচ্ছা তাইলে নাচো, একটু নাচো দেখি। মিন্টু মাথা নিচু করেই বলল। আমি পারবো না। মিম চোখ উল্টে বলল, কি ছেলেরে, না গান না নাচ না কিছু পারে, তাহলে কি পারে? শুভ ঠোঁট বাঁকিয়ে বলল। চল একটা শান্তি দিই, 10 বার উঠবস কর। শুভর কথা শুনে সবাই মজা পায়। কেয়া বলে, এই ছেলে দূরে যা, তোকে দেখতেই কেমন বমি আসছে, যা এখান থেকে। শুভ তখনই বলে। না না, 10 বার উঠবস করতে হবে না। কেয়া ধীর গলায় নামিয়ে বলল। শুভ ছাড় না, ও দূরে থাক, ফালতু ছেলে পুলে। শুভ তাকালো কেয়ার দিকে, হেসে বলল। আরে এটা তো মজা, তুই বেশি সিরিয়াস হয়ে যাচ্ছিস। মিন্টু চুপচাপ দাঁড়িয়ে থাকলো, একবারও কার দিকে সোজা তাকায় না। তার চোখের ভেতর হালকা লজ্জা, কিন্তু রাগ নেই, যেন সে অভ্যস্ত এসব সহ্য করে। কেয়ার বিরক্ত লাগছে। মিন্টু তাকিয়ে আছে কেয়ার দিকে। মিন্টু জানে কেয়ার সাথে তার কথা হয়, তো কেয়ার কেমন টাইপের ছেলে সেসব মিন্টু জানে। কেয়ার পছন্দ রাজকুমারের মতো হ্যান্ডসাম লম্বা ছেলে পছন্দ, ড্যাশিং ছেলে পছন্দ তার। সে তুলনায় মিন্টু একদমই বাজে দেখতে। কেয়া কিছুই বলে না। আর শুভ, সিয়াম, মিম আর প্রিয়া হেসে হেসে কথা বলছিল। তাদের মিন্টুকে ছোট করার চেষ্টা করছে, অথচ ছেলেটি একটা শব্দও বলছে না। অবশেষে শুভ বলল, চল ঠিক আছে, আজকে যতটুকুই হতে হবে মনে রাখিস, এটা আমাদের নিয়ম, আমাদের প্রতি ভয় নিয়ে থাকবি। মিন্টু ধীরে ওদের পাশ কাটিয়ে ক্লাসরুমের দিকে চলে গেল। ক্লাসে ঢুকে মিন্টু একেবারে পেছনের বেঞ্চে গিয়ে বসলো। খাতাটা বের করে টেবিলের উপর রাখলো, চোখে তার শান্ত নীরবতা। অন্যদিকে কেয়া তার বন্ধুরা সামনের দিকে গিয়ে বসলো। শুভ, সিয়াম মজা করতে করতে এখনো মিন্টুর কথাই বলছিল। দেখলি কেমন চুপচাপ ছেলেটা, একটাও কথা বললো না। হা হা, বেচারা মনে হয় গরিব, তাই এত লজ্জা। কেয়া ওদের কথা শুনে বিরক্ত হলো, চুপ করে গেল। ক্লাসরুমে তখনও নতুন সেশনের ভিড়, চারপাশে হাসাহাসি ফিসফাস, নতুন পুরনো ছাত্রছাত্রীদের কোলাহলে ভরপুর। শুভরা এসে সামনের দিকে বসে আরো হইচই বাঁধিয়ে চলেছে। শিক্ষকের আসার আগেই সবাই ব্যস্ত নিজের জগতে। পেছনের দিকে মিন্টু একা বসে আছে, তার সামনে খোলা একটা খাতা, হাতে কলম, কিন্তু চোখ স্থির জানলার দিকে। ভেতরে ভেতরে সে শান্ত, যদিও বাইরে সবাই তাকে কিছুক্ষণ আগেই ড্যাক দিয়েছে। কারোর দিকে কোনো জবাব দেয়নি, শুধু সহ্য করেছে। সামনের বেঞ্চে বসা কেয়া মাঝে মাঝে পেছনে তাকাচ্ছে, তার ভিতরে অদ্ভুত দ্বন্দ্ব। কেন যেন মিন্টুর প্রতি একটা আলাদা অনুভূতি হচ্ছে, যদিও সেটা সে বোঝে না, কিন্তু বাহ্যিকভাবে সে কিছুই প্রকাশ করে না। ঠিক তখনই দরজার বাইরে হঠাৎ হই হুড়লোড় লেগে যায়। রাফি ঢুকলো ক্লাসের ভেতর। ভার্সিটির সিনিয়র সে, 3য় বর্ষের ছাত্র। লম্বা অ্যাথলেটিক চেহারা, স্টাইলিশ শার্ট, হাতে দামি ঘড়ি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, চাহনি দিয়ে এগিয়ে আসলো। সে শুধু পড়াশুনো নয়, রাজনীতিতেও সক্রিয় বেশ। সবাই তাকে চেনে নেতা রাফি নামে, কারণ সে ছাত্র নেতা। তার কথায় ওজন আছে, শিক্ষক পর্যন্ত তাকে পাত্তা দেয়। ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে অনেক জুনিয়র চুপ হয়ে গেল। কারো চোখে ভীতি, কারো চোখে শ্রদ্ধা বিরাজ করছে, কারণ রাফি ডেঞ্জারাস খুব। তাই সবাই প্রায় চুপচাপ বসে থাকে। রাফির চোখ একবার ঘুরে ফিরে পুরো ক্লাস জুড়ে, তারপর থেমে গেল কেয়ার দিকে। মুখে এক চিলটা হাসি নিয়ে সে এগিয়ে গেল কেয়ার কাছে। কেয়া একটু তাকিয়ে চোখ সরিয়ে নেয়। কেমন আছো কেয়া? রাফির কণ্ঠ ভারী, আত্মবিশ্বাসী হয়ে কেমন যেন অদ্ভুত শোনাতে থাকে। ক্লাসের সবাই সেদিকে তাকিয়ে আছে। কেয়া ভদ্রভাবে মাথা নেড়ে বলল, ভালো। রাফি তার সামনে দাঁড়িয়ে পড়ল, তারপর বলল, আজকাল ভিডিও আসছে না তোমার চ্যানেলে? আমি তো প্রতিদিন দেখি জানো, আমি কিন্তু তোমার বড় ফ্যান। কেয়া ঠোঁট চেপে হালকা হাসলো, তারপর বলল, জি ধন্যবাদ। রাফি নিচু গলায় বলল, শোনো, একদিন কিন্তু তুমি আমার সাথে বের হবে, রুমে বসে কফি খাবো, শান্ত জায়গা, কেউ বিরক্ত করবে না, কথা হবে অনেক। কেয়ার ভ্রু কুচকে গেল। ভেতর ভেতর বিরক্ত হলেও বাইরে প্রকাশ করলো না, কারণ সে জানে রাফি ভার্সিটির প্রভাবশালী ছাত্র। তার উপর ওর বাবার সাথে রাফির বেশ ওঠা বসা। সরাসরি কিছু বললে উল্টো সমস্যা হতে পারে। তবুও ঠান্ডা গলায় উত্তর দিল, আমি ব্যস্ত থাকি রাফি ভাইয়া, সময় মেলে না। রাফি হেসে বলল, সময় বের করতে হয়, আমি তো তোমার জন্য সব সময় বের করি। তার কণ্ঠে এমন এক ভরসা যেন কেয়াকে পেতেই হবে। সামনে বসা শুভ, সিয়াম, মিম, প্রিয়া মুচকি হাসছিল। তারা জানে রাফি কেয়াকে পছন্দ করে, কিন্তু কেয়া কখনো সেভাবে পাত্তা দেয়নি। শুভ সিয়ামের কানে কানে বলল,
রাফি এবার এসেছে, এবার কেয়ার ছাড়বে না। কিন্তু কি আরও একটু ঝামেলা হবে মনে হয়। তবে মজার ব্যাপার হলো ওদের যদি কিছু হয় তাহলে তো আমরা ভাই ভাই, মানে আমাদের লাভ। মিম টিয়া দুজনেই কেয়ার দিকে তাকিয়ে ফিসফিস করছিল। তারা জানে কেয়া আসলে এসব পছন্দ করে না, তবুও রাফিকে সরাসরি এড়িয়েও যায় না। অপরদিকে পেছনে বেঞ্চে বসা মিন্টু চুপচাপ দেখছিল সব। তার চোখ স্থির রাফি আর কেয়ার দিকে। ভেতর ভেতর তার বুকটা কেঁপে উঠছে। কেয়ার সাথে এই লোকটা কি করছে? কেন বারবার কাছে আসে? কিন্তু মিন্টু কিছুই বলতে পারছে না। সে শুধু নীরব সব দৃশ্য দেখছে। তার চোখে একটা অদ্ভুত ব্যথা, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই। রাফি এবার একেবারে কেয়ার পাশে এসে বসে পড়লো। কেয়ার হাত ধরে রাফি। শোনো, আগামী শুক্রবার কিন্তু ফ্রি থাকবে, আমি তোমাকে নিতে আসবো, ঠিক আছে? কেয়া মাথা নিচু করলো, গলায় বিরক্তির সুর চাপা রাখার চেষ্টা করলো। রাফি ভাইয়া, আমি বলেছি আমি ব্যস্ত থাকি, প্লিজ এসব বলবেন না। বাস্তবতাকে আমি শেষ করে দেব, তুমি হ্যাঁ বললেই সব সম্ভব। কেয়ার বুক থরফর করতে লাগলো। চারপাশে সবাই তাকিয়ে আছে, তবু রাখি একটুও পাত্তা দিল না। সে বিরক্ত হয়ে ব্যাগটা টেনে নিয়ে দাঁড়িয়ে গেল। আমি পেছনে গিয়ে বসবো। রাফি অবাক হয়ে বলল, কেন, আমি কি কিছু ভুল বলেছি? কেয়ার কিছু বললো না, সোজা পেছনের দিকে হাঁটা দিল। এমন সময় স্যার আসাতে রাফি চলে যায় সেখান থেকে। পেছনে বেঞ্চে বসা মিন্টুর পাশের বেঞ্চে গিয়ে কেয়া বসে পড়লো। হালকা শ্বাস নিতে নিতে ব্যাগটা নামিয়ে রাখলো। ভেতর ভেতর সে ভীষণ অস্বস্তি বোধ করছে, কিন্তু বসতে গিয়ে চোখ পড়লো পাশের বেঞ্চে বসা মিন্টুর দিকে। ছেলের গায়ে সস্তা ছাড়, চুল এলোমেলো, চেহারায় লাজুক ভাব। কেয়া মনে হলো সে মুখ ঘুরিয়ে সামনে তাকালো, তবুও মনে মনে বলল, উফ, কি আজব ছেলে, দেখতে মোটেও ভালো না, স্টাইল নেই, চেহারা সাদামাটা, একেবারে খ্যাত। কিন্তু রাফির থেকে এমন ছেলে বেশ ভালো আছে। রাফি তো বেয়াদব। মিন্টু হঠাৎ কেয়ার এত কাছে আসায় হতভম্ব হয়ে গেল। সে কল্পনা করেনি কেয়া কোনোদিন তার আশেপাশে বসবে। তার বুকের ভেতর এমন কেমন অস্বস্তি হচ্ছে। হাত কাঁপতে লাগলো, কলমটা সঠিকভাবে ধরতে পারছে না। তবে সে কোনো কথাই বললো না, শুধু খাতায় কলম চালাতে থাকলো। সে পড়াশোনায় মন দিয়েছে। কেয়া সামনে তাকিয়েছিল, কিন্তু মনে মনে দ্বন্দ্বে ভুগছিল। রাফি সব সময় আমাকে বিরক্ত করে, আমি ঘৃণা করি এসব প্রস্তাব, অথচ সবাই ওকে ভয় পায়। আমি সরাসরি কিছু বলতেও পারি না। আর এই পাশে বসা মিন্টু, একে আমি মোটেও পছন্দ করি না। এত খ্যাত, এত গরিবের মতো সাজে কেন আসে? আর কেন জানি পেছনে বসে, একটু শান্তি লাগছে। তার বুকের ভেতর অদ্ভুত এক যুদ্ধ চলতে লাগলো। ঢাকায় এক অভিজাত এলাকায় বিশাল বাড়ি। যদিও বাড়িটার মালিককে তা বাইরে থেকে জানা না গেলেও ভেতরের মাঝে মাঝে কে এসে বাস করে তা কেবল ভিতরের লোকই জানে। এটা 3 তলা প্রাসাদ সম একটি অট্টালিকা। বাইরে প্রহরীর কড়া পাহারা থাকে। গেটের সামনে 2 জন দাঁড়িয়ে আছে কালো পোশাক পরে, চোখে ওদের সানগ্লাস, কোমরে পিস্তল ঝুলছে। ভেতরে প্রবেশ করার প্রথমে বিশাল ড্রয়িং রুম, সোনালি ছাড়বাতির আলোয় ঝলঝল করছে। আমি কার্পেট, বিদেশি সোফা, কাচের টেবিল, অর্ধেক ভরা ওয়াইনের গ্লাসও রাখা। ঘড়ির কাঁটা রাত 12টার ঘন্টা পেরিয়েছে। চারদিকে নিস্তব্ধ, শুধু দূরে কুকুরের ডাক শোনা যায়। এই নিস্তব্ধতার মাঝেও শায়েদ আহমেদ বসে আছে নিজের ব্যক্তিগত রুমে। তিনি দেশের একজন নির্বাচিত সংসদ সদস্য। টিভিতে সবসময় দেখা যায় তাকে গরিবদের পাশে দাঁড়ানোর নেতা হিসেবে, উন্নয়ন নিয়ে বড় বড় বক্তৃতা দেওয়া জনপ্রতিনিধি হিসেবে নামডাক। কিন্তু এই মানুষটার আরেক রূপ আছে বাইরের দুনিয়ায়, যেটা কেউ জানে না। জানে একজন, সে হলো কেয়ার মা কুহেলি বেগম। আর জানে ঝগড়া ঝামেলা লেগে থাকে। তবে শাহিদ আহমেদের এসবে মাথা ব্যথা নেই। শাহিদ আহমেদ শুধু এমপি নয়, তিনি দেশের অন্যতম বড় ড্রাগস সিন্ডিকেটর প্রধান। বিদেশ থেকে হেরোইন, কোকেন, ইয়াবা সবকিছুর আমদানি হয় তার মাধ্যমেই। আর দেশের ভিতরে ছড়িয়ে দেয় তারই নেটওয়ার্ক। স্টাডি রুমটা আধো অন্ধকার, কেবল একটি টেবিল ল্যাম্প জ্বলছে। সেখানে খোলা 3টা বড় খাতা, সেখানে টাকার হিসাবে লেখা। টেবিলে সাজানো আছে কয়েকটা ব্যাগ, আর ভেতরে গুজে রাখা আছে টাকার ব্যান্ডেল, ডলার, রিয়াল, টাকা সহ সব মোজা আছে ভেতরে। শাহেদ চশমা চোখে দিয়ে হিসাব লিখছিল, মুখে সিগারেট ঝুলছে, ধোঁয়া ধীরে ধীরে উঠছে। তখনই দরজায় নক হয়। খুব কাছের লোক ছাড়া এই বাড়িতে কারো ঢোকার অনুমতি নেই। শাহেদকে লোক দিয়ে দরজা খুলে দেয়। রাফি দাঁড়িয়ে আছে। রাফিকে দেখেই শাহেদ বলে, এসো রাফি। ভেতরে ঢুকলো রাফি, পরনে কালো জিন্স আর গাঢ় শার্ট, চোখে সেই আত্মবিশ্বাস ভরার দৃষ্টি। সে ঢুকেই দরজার ভেতর থেকে বন্ধ করলো। রাফি চেয়ারে বসতে বসতে বলল, স্যার, আজকের চালান পৌঁছে গেছে। শাহেদ চশমা নামিয়ে তাকালেন রাফির দিকে। রাফি কাছাকাছি করে না, এজন্যই বেশি বেতন দিয়ে তাকে ছাত্র নেতা বানিয়ে দিয়েছেন, নিজের কাছে রেখেছে। সব ঠিকঠাক? জি, সব সেফলি এসেছে। বন্দর থেকে আমাদের লোক গাড়িতে করে তুলে এনেছে, পুলিশ পর্যন্ত গেছতে পারেনি। এখন গুদামে রাখা আছে। আগেরগুলো স্টুডেন্টের মাঝে গোপনে চড়া দামে বিক্রি করেছি। শাহেদ হালকা মাথা নাড়ালেন, মুখে তার হাসির রেশ। ভালো কাজ করেছো। তুমি না থাকলে এই নেটওয়ার্ক এতটা সহজে চলতো না।
রাফি আসলো। রাফি তার সবচাইতে কাছের ডান হাত। রাফি এগিয়ে এসে টেবিলের ব্যাগগুলোর দিকে তাকালো। স্যার, দুটো লাশ গুম করে রেখেছি, পুলিশ কিন্তু ঝামেলা করেছে। আরে পুলিশ ঝামেলা করবে কেন? থানার ওসিরে সরিয়ে দেবো নাকি? শালা টাকা খেয়েও ঝামেলা করে। জি স্যার, দুজন ছাত্র ড্রাগস বেচতে ঝামেলা করে থানা পুলিশ করার কথা বলেছিল, সরিয়ে দিয়েছি। সাবাস, তোমার উপর আমি খুশি। গত সপ্তাহ ধরে ভার্সিটিতে দুজন ছেলেকে পাওয়া যাচ্ছে না, সেজন্য অবশ্য অনেক খোঁজ খবর চালিয়েছিল, কিন্তু কাজের কাজ হয়নি। রাফি টেবিলে খাতা ব্যাগগুলো দেখছে। স্যার, এগুলো গত সপ্তাহের হিসাব। শাহিদ ব্যাগের চেন খুলে এক গাদার টাকার বান্ডিল বের করলো। রাফিকে বলল, হ্যাঁ, ভার্সিটি, কলেজ আর শহরে কিছু হটস্পটে তোমাদের ছেলেরা যেভাবে বিক্রি করছে তাতে লাভ কয়েক গুণ বেড়ে গেছে। শুধু ছাত্রদের উপর ভরসা করলে হতো না, কিন্তু তুমি যেভাবে হ্যান্ডেল করছো তাতে কাজ সহজ হয়ে গেছে। রাফি মুচকি এসে বলল, স্যার, ছেলে মেয়েদের হাতে টাকা থাকে, মজা করার জন্য ওরা ড্রাগস ট্রাই করে। প্রথমে আমি ফ্রি দেই, তারপর যখন নেশায় ডুবে যায় তখন ওরা নিজেরাই টাকা দিয়ে কিনে। সবাই বকে যাওয়া ছেলে। প্রথম বর্ষে পড়া নতুন দুজন বকাটে ছেলে আসছে, শুভ আর সিয়াম, ওদের হাত করলে কাজ হবে। শাহিদ মুগ্ধ হয়ে বললেন, একেবারে সঠিক কৌশল। আমি যখন রাজনীতির মাঠে নামি তখনও এরকম কৌশলই ব্যবহার করেছিলাম। মানুষকে আগে লোভ দেখাও, তারপর নিয়ন্ত্রণ করো। রাফি চেয়ার টেনে এগিয়ে বসলো। স্যার, আমাদের ডিপার্টমেন্টে এখন অনেকজন ছেলে মেয়ে নিয়মিত নিচ্ছে, আস্তে আস্তে অন্য ডিপার্টমেন্টেও ছড়িয়ে পড়বে। কয়েকটা ইউটিউবার, মডেল ওদেরও ইনভলভ করেছি। এগুলো দেখলে শহরে সব তরুণ তরুণী টেনে আনা সহজ হবে। শাহিদ সিগারেটের ধোঁয়া ছাড়লেন, তারপর বললেন, ভালো, খুব ভালো। মনে রাখো, এই ব্যবসায় যত বেশি মানুষ আসক্ত হবে আমাদের পকেট তত ভরবে। আর টাকা থাকলে ক্ষমতা আসবে, ক্ষমতা থাকলে আইন আমাদের কিছুই করতে পারবে না। রাফির ঠোঁটে এক চিলতে হাসি। সে বলে, স্যার, আপনাকে তো কেউ স্পর্শই করতে পারবে না। আপনি এমপি, আপনার ফোন পেলে পুলিশও বরং পাহারা দেবে। শাহিদ হেসে ফেললেন। আসলেই সত্য। তিনি বললেন, তুমি ঠিকই বলেছ, এই দেশের আইন কেবল গরিবদের জন্য, আমাদের জন্য নয়। কথা বলতে বলতে হঠাৎ রাফি থেমে গেল। কিছুক্ষণ দ্বিধা নিয়ে বলল, স্যার, একটা ব্যাপার নিয়ে ভাবছিলাম। শাহিদ ভ্রু তুললেন, প্রশ্ন করল, কি ব্যাপার? বিষয়টা আপনার মেয়ে কেয়া। শাহিদ চেহারা মুহূর্তে শক্ত হয়ে গেল। ওর নাম এলো কেন? রাফি সাধারণভাবেই বলল, স্যার, আপনি জানেন আমি ওকে পছন্দ করি। কয়েকদিন ধরে চেষ্টা করছি, কিন্তু ও আমাকে পাত্তা দেয় না। শাহিদ একটু চেয়ারে হালান দিলেন, তারপর বললেন, এটা তার বিষয়, তুমি কেয়াকে চাও? জি স্যার, আমি সত্যি ওকে ভালোবাসি। আমি যদি আপনার জামাই হই তাহলে এই নেটওয়ার্কে আরো শক্তি আসবে। শাহিদ ঠোঁট চেপে রাখলেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, কেয়া আমার একমাত্র মেয়ে, ওকে নিয়ে আমি অন্যরকম ভাবি। তবে আমি জানি ও কেমন জেদি, ইউটিউবার হয়ে গেছে, নিজের মতো চলে। কিন্তু শোনো, যদি তুমি প্রমাণ করতে পারো তুমি আমার জন্য কতটা দরকারি, তাহলে হয়তো ভবিষ্যতে ভেবে দেখব। রাফির চোখ চকচক করে উঠল সাইদের কথা শুনে। সে দ্রুত বলে, স্যার, আমি প্রমাণ করব কেয়া একদিন আমারই হবে। রাত গভীর হয়। ঘড়িতে রাত 1টা। বাইরে কুকুরের ডাক আরও জোরালো হচ্ছে। দূর থেকে কোনো গাড়ির শব্দ ভাসছে। শাহিদ উঠে দাঁড়ালেন, জানলার পর্দা সরিয়ে বাইরে তাকালেন। নিজে নিজেই বললেন, রাতের অন্ধকার আমার খুব প্রিয় রাফি। অন্ধকার যত গাঢ় হয় আমাদের ব্যবসা তত নিরাপদ হয়। কেউ টের পায় না, কারো কিছু বুঝতে দেওয়া যাবে না। তবে দিনের বেলা আমি মানুষের সেবক সেজে বক্তৃতা দিই। রাফি দাঁড়িয়ে সম্মান জানালো, বলল, স্যার, আপনার মতো নেতা এই দেশে আর নেই, কিন্তু আন্টি তো জানে আপনি তাকে থামাবেন। শাহিদ হেসে কাঁধে হাত রাখলেন। ওটা পরিবারের বিষয়, তাকে মেরে চুপ করিয়ে রাখি। কেয়া এসব জানে না। তবে মনে রেখো রাফি, এই টাকা, এই ক্ষমতা সবই সাময়িক, কিন্তু আমরা যদি একসাথে থাকি তাহলে আমাদের থামাতে পারবে না কেউ। রাফি মাথা নেড়ে বলল, স্যার, আমি সবসময় আপনার সাথে আছি। রাত আরো গভীর হলো। শাহিদ আহমেদ আর রাফি বসে রইল টাকা পাহারার পাশে। নতুন চালানের হিসাব শেষ হলো। দুজন চোখে লোভের ঝিলিক, ক্ষমতার মদকতা মিশে একাকার। বাইরে অন্ধকার, বাড়ির ভেতর আলো ঝলঝল করছে। এই আলো অন্ধকারের মাঝে জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, যেটা অচিরেই ধ্বংস ডেকে আনবে অগতি তরুণ তরুণীর জীবনে।
সেটা আরও বুঝলেও কাজ নেই তাতে। আর এই অন্ধকার খেলায় কেয়া আর মিন্টু তখনও জানেই না তাদের ভবিষ্যৎ এই দুই মানবের হাতে কেমন বিপজ্জনকের পথ এগোচ্ছে। কেয়া ফোনটা হাতে নিয়ে বসে আছে। জানলার বাইরে বৃষ্টি নেমেছে টুপটাপ। রাত গভীর হয়েছে। তার বাবা আজ বাড়িতে আসেনি। ওর মা তার সামনে এসে ওর বাবাকে গালিগালাজ করে গেছে। এখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু কেয়ার চোখে ঘুম নেই। স্ক্রিনে একটার পর একটা নোটিফিকেশান আসে, ফলোয়ারদের মেসেজ, কমেন্ট, বিভিন্ন ধরনের ইনবক্স। কেউ আই লাভ ইউ লিখছে, কেউ একবার রিপ্লাই দেন না আপু, কেউ একবার ভিডিও কল দিতে চাইছে। কা এসব দেখে বিরক্ত হয়ে হাসলো। একটা মেয়ের ইউটিউব চ্যানেল বড় হলেই সবাই ভাবে সে তাদের হবে। সেই মেসেজগুলো ডিলিট করে দিল, কিন্তু একটা চ্যাট খোলা রেখেছে, নাম ধ্রুব। এমন সময় ধ্রুবর আইডি থেকে মেসেজ আসলো। তুই জানো মন খারাপ হলে সবচেয়ে ভালো ওষুধ কি? কি? আর তুমি এতক্ষণ কোথায় ছিলে? দেখছিলাম তুমি খুঁজো কিনা। শোনো, মন খারাপ হলে তুমি নিজের ভেতরের কথা লিখে রাখো। কাগজ ছিঁড়ে ফেলে দিলেও ক্ষতি নেই, কিন্তু লিখে ফেললেই হালকা লাগবে। কে আর কিছুক্ষণ চুপ থাকলো। কত অচেনা ছেলের কাছ থেকে কত সাজেশন পেয়েছে সে। ওরা কেউই গান শোনার কথা বলে, কেউ মুভি দেখার কথা বলে, কেউ আবার ঘুমিতে যাবার প্রস্তুত দেয়। কিন্তু এই ধ্রুব, তার কথা একেবারে সোজা, শুনলেই মনে এক ধরনের শান্তি পাওয়া যায়। কে আর রিপ্লাই দিল, তুমি কি কবি হলে নাকি হঠাৎ? না, আমি খুব সাধারণ একজন, তবে মানুষের মন খারাপ হলে সেটা চোখে পড়ে যায়। কে আর মনে হলো ছেলেটা অন্যরকম। সে প্রথম থেকেই কোনো অদ্ভুত ফ্ল্যাট বা বাজে ইঙ্গিত দেয়নি, বরং কথাগুলো সহজ, ভরসা জাগানো। কে আর লিখলো, তুমি আমাকে এইভাবে বলো কেন? কারণ তুমি অন্যরকম। তোমার ভিডিওগুলোতে যত হাসি দেখি ততই বুঝি তুমি ভেতরে কষ্ট লুকাও। কে এক ঝটকায় থেমে গেল, ওর বুক কেঁপে উঠল। সে ভাবলো, এইভাবে তো কেউ বলে না। সেদিন কেয়ার বাবা মাকে মারধর করেছিল, বাড়ির ভেতর তীব্র চিৎকার, কেয়ার বুকের ভেতর হাহাকার জমেছিল। ওই রাতের প্রথম ধ্রুব মেসেজ করেছিল, মন খারাপ হলে কি উল্টে ঘুমাও। কেয়া তখন ভেবেছিল ছেলেটা হয়তো ফাসলামি করছে, কিন্তু যখনই রিপ্লাই দিল ধ্রুব বলল, কারণ উল্টে ঘুমালে বুকের ভেতরে চাপ কমে যায়, মাথা ভারী লাগে না। কেয়া সেদিন থেকে ওর কথা মতো মনে রেখেছে। জানো, আমাদের ভার্সিটির একটা ছেলে আছে, নাম মিন্টু। দেখতে একদমই বাজে, একটু ভালো লাগে না। ধ্রুবর মনের ব্যক্তিটি আসলে মিন্টু নিজেই। সে কেয়ার মেসেজ দেখে হাসে, কারণ মিন্টুর কাছে মিন্টুর কথা বলেছে, আর অথচ রাফি যে তার গা ঘেঁষেছিল সেটা বলছে না। ধ্রুব একসাথে প্রশ্ন করে, আজকে খেয়েছো? ক্লাস কেমন হলো? ভিডিও এডিট শেষ করেছো? ধ্রুবর প্রশ্নগুলো খুব সাধারণ, তবুও কেয়া আনন্দ পায়। উত্তর দেয়, এইসব বাদ, কবে দেখা করবে তুমি? আমি তোমাকে দেখতে মরিয়া হয়ে গেছি। আসো না ঢাকা ভার্সিটিতে, তোমাকে দেখবো। পিক চাইলেও দাও না। দিব, দ্রুত দেখা করব গো। দুজন কথা বাড়তে থাকে। কে এই ছেলেটার প্রেমে মেজেছে, কাউকে তার ভালো লাগে না। যদিও প্রথমে কেয়া ভেবেছিল ওরা শুধু বন্ধু, কিন্তু কয়দিন পর সে নিজেকে ধরে রাখতে পারেনি। ধ্রুব, আমাকে ভালোবাসো অনেক? তুমি? আমি অনেক ভালোবাসি ধ্রুব তোমাকে। তোমাকে দেখার জন্য আমি পাগল। তোমাকে মন ভরে দেখতে চাই। দেখবে আমাকে? তবে মনে হয় না দেখে ভালোবাসবে। হতে পারে ওই ছেলের মতো দেখতে বাজেও হলাম। হুশ, থামো। তুমি দেখতে রাজকুমারের মতোই হবা। যে এত সুন্দর করে কথা বলতে পারে সে সুন্দর হবেই। তাই নাকি? আসলে আমি দেখতে নায়কের মতোই। তুমি দেখলে আবার চুমু খেতে শুরু করো কি না? যা দুষ্টু। আচ্ছা, তুমি আমাকে কেমন ভালোবাসো? ভালোবাসি, তবে তোমাকে নিজের করার ইচ্ছে নেই, তোমাকে হারানোর ভয়ও নেই। আমি শুধু চাই তুমি খুশি থাকো, সেটা আমার সাথে হোক বা অন্য কারোর সাথে। কে চোখ ভিজে গেল। হঠাৎ এইভাবে কেন কথা বললো? ওই ছেলেটা আসলে কে? কে ভাবতে থাকে। আজ সকালে আকাশ একেবারে ঝকঝকে, হালকা রোদ ছড়িয়ে আছে ক্যাম্পাসের চারপাশ। পাখিরা চেঁচাচ্ছে, ভার্সিটির মাঠে এক একজনের হাসি ঠাট্টায় ব্যস্ত। নতুন সেমেস্টারে শুরু হয়েছে মাসখানিক হলো। মিন্টু সাইকেল চালিয়ে গেটের ভেতর ঢুকলো। গায়ে হালকা মলিন চেক শার্ট, যা অনেকের ধোয়ার কারণে রং উঠে গিয়েছে। পায়ে পুরনো জুতো, ব্যাগটা কাঁধে ঝুলছে, চুলগুলো এলোমেলো, মুখে চাপা চিন্তার ছাপ। সে ভাবছে আজকে শান্তভাবে ক্লাস করব, আর কারো নজরে না পড়াই ভালো। কিন্তু তার আশা বেশিক্ষণ টিকলো না। ক্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরির পাশে বড় গাছের নিচে কেয়া দাঁড়িয়ে আছে। আজকে সে হালকা পিঙ্ক কুর্তি আর জিন্স পরে এসেছে, চুলগুলো খোলা, গায়ে পারফিউমের গন্ধ ভাসছে। তার পাশে শুভ, সিয়াম, মিম আর প্রিয়া বসে আছে। কেয়া আজকেও যেন স্পটলাইট। চারপাশে অনেক ছেলেই তাকে দেখছে, কেউ লুকিয়ে ছবি তুলছে, কেউ বা শুধু হেসেই তাকাচ্ছে। শুভ সিগারেট হাতে দাঁড়িয়ে হেসে হেসে বলছে, আজকে নতুন ফ্রেশদের কে খুঁজে বের করতে হবে। সেম ক্লাস হলে মজা আছে তাদেরকে পেটাতে। প্রিয়া হেসে উত্তর দিল, রাগ ছাড়া তো ফ্রেশার লাইফ শুরু হয় না। ঠিক তখনই সিএমের চোখ পড়ে মিঞ্জুকে। ওই যে দেখেছিস, নতুন সেই কুচ্ছির টাইপের ছেলেটা আসছে।
সিয়াম কথা শুনে সবাই একসাথে তাকালো। মিন্টু তখন সাইকেলের স্ট্যান্ডে সাইকেল দেখছে। তার ব্যাগটা কাঁধে থেকে নামিয়ে পিঠে ঝুলিয়ে ক্লাসের দিকে হাঁটতে লাগলো। শুভ আস্তে করে বলল, ওকে ধর না, ওকে নিয়ে মজা হবে আজকেও। কেয়া ঠোঁট কামড়ে হেসে ফেললো। শুভ আজকেও চিৎকার করে মিন্টুকে বলল, এই গরিব ছেলে, দাঁড়া। মিন্টু চমকে গিয়ে পেছনে তাকালো। দেখলো 5 জন ছেলে মেয়ে ওর দিকে তাকিয়ে হাসছে। কালকে দাঁড়াই ডাকছে ওকে। সে একটু থেমে কণ্ঠে শুকনো করে বলল, জি। শুভ এগিয়ে এলো, মিন্টুর সামনে দাঁড়িয়ে বলল, আমাদের সাথে দেখা না করে চলে যাচ্ছিস কেন? হ্যাঁ, না মানে আমি দেখিনি। তোকে না কালকে বলেছিলাম তোর সাথে আমাদের আরো মজা করা আছে বাকি, দেখা করলি না কেন? কি যেন তোর নাম ছিল? মিন্টু। মিন্টুর নাম শুনেই ওরা হেসে ফেললো। প্রিয়া চুল ঠিক করতে করতে বলল, তোর যে একটা খ্যাতনাম আছে সেটা তুই জানিস? তোর নামের মতো তোর গেট আপ। এই শার্টটা কবে কিনেছিস? স্কুল লাইফে নাকি? সিয়ামের কথাই সবাই হো হো করে হেসে উঠলো। মিন্টু কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। কেয়া ঠোঁট বাঁকিয়ে বলল, তুই কি আজকে সাইকেল নিয়ে এসেছিস? মিন্টু একটু ইতস্তত করে বলল। হ্যাঁ। কেয়া হেসে বলল, ও মাই গড, ভার্সিটিতে বারবার সাইকেল? তুই কি গ্রামের ছেলে নাকি? শুভ আর সিয়াম তখন হাততালি দিচ্ছে। দেখেছিস ভাই, এই স্টাইল মডার্ন ভার্সিটিতে সাইকেল রাইডার। ইম কথাটা বলেই খিলখিল করে হাসলো। শুভ এগিয়ে গিয়ে মিন্টুকে বলল, তোর কনফিডেন্স দেখি তুই তো প্রথম ক্লাসে বড় হিরো হবি। চল আজকে একটু অন্যরকম মজা করি। কথাটা বলেই শুভ মিন্টুর ব্যাগ থেকে টান দিল। কি আছে ব্যাগে চেক করব। মিন্টু তাড়াতাড়ি ব্যাগটা নিজের কাছে নেয়। শুভ শুনলো না। ব্যাগ খুলে ভেতরে পুরনো নোটবুক কলম বের করলো, দেখালো। ও মাইন্ড, লোকটা এখনো 1990 হে আটকে আছে। ফোন ছাড়া বই পত্র নিয়ে আসছে ভার্সিটিতে। সবাই আবার হাসলো। মিন্টুর বুকের ভেতর কষ্ট জমেছে, কিন্তু মুখে কিছুই বললো না, শুধু দাঁত চেপে সহ্য করলো। শুভ হঠাৎ কেয়াকে ইশারা করে বলল, এই ঠেটমা শোন, আজকের র্যাগের টপিক ঠিক করেছিস মিন্টুকে নিয়ে কেয়াকে সবার সামনে প্রপোজ করার। শুভর কথা শুনে কেয়া অবাক হলো। সে বলে, কি বলিস? হ্যাঁ, দারুণ মজা হবে, তুই দেখিস। ওকে। শুভ মিন্টুর দিকে তাকিয়ে বলে, এই শোন মিন্টু, তোর জন্য আজকের অ্যাসাইনমেন্ট আছে। তোকে আমাদের রবি রানীকে প্রপোজ করতে হবে। মানে এই কেয়া আপুকে না করলে তোকে পুরো ক্লাসে শরীর ব্যায়াম। হ্যাঁ হ্যাঁ, প্রপোজ কর। এই শুনে মিন্টুর মুখ লাল হয়ে গেল। সে তো জানে না কি করবে। বুকের ভেতর ধকপক করছে। চোখের সামনে কেয়া দাঁড়িয়ে আছে, যাকে সে খুব ভালোবেসে ফেলেছে। তো বাস্তবে কেয়া এখন তার অপমানের কারণ। সে তোতলাতে লাগলো। আমি? শুভ চেঁচিয়ে বলল, এই দাঁড়া, এভাবে হবে না। ফুল দিয়ে হাঁটু গেড়ে বলতে হবে, আমি তোমাকে ভালোবাসি কেয়া আপু। সবাই হেসে খুন। মিন্টুর ভেতরে আগুন জ্বলছে, তবুও সে চুপচাপ দাঁড়িয়ে আছে। অনলাইনে কেয়া আর বাস্তবের কেয়ার কি একই মানুষ? মিন্টু অবাক হয়েও কিছু বলতে পারে না। শুভ আবার মিন্টুকে চাপ দিল। শুরু কর, নাইলে সবকটা ছেলে মেয়ে মিলে তোর গায়ে কাপড় খোলাবে। মিন্টু ভয়ে লজ্জায় কাঁপছে। সেই হাঁটু গেড়ে বসে কাপা গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি। শুভ হো হো করে হাসলো। কি জোরে বল। মিন্টু আবার বলল, আমি তোমাকে ভালোবাসি কে আপু। সাথে সাথে চারপাশ কেঁপে উঠল হাসির শব্দে। কেয়া হেসে হেসে বলল, তুই কি পাগল নাকি? এই চেহারা নিয়ে আমাকে প্রপোজ করিস? নিজেকে আয়নাতে দেখেছিস? তারপর হঠাৎ গলা শক্ত হয়ে গেল মিন্টুর। কেয়া মিন্টুর গালে জোরে চড় মারলো। রেগে বলল, দূর মূর্খ, আমায় প্রপোজ করবি? কে দিয়েছে তোকে এই সাহস? মিন্টুর মাথা ঝাঁকুনি খেলো। আশেপাশে সবাই হেসে গড়াগড়ি। শুভ বলল, ওরে ভাই, ফাটাফাটি মজা। কেয়া তো একদম হেড করলো। কেয়া গম্ভীর মুখে বলল, যদি আবার কোনোদিন আমার সামনে এভাবে আসিস, তোকে আমি পুরো ক্যাম্পাসে অপমান করব। এই বলে সে ঠুকঠুক করে হেঁটে চলে গেল। মিন্টুর চোখের সামনে সব ঝাপসা হতে থাকে। গালে চড়ের দাগ, সাথে গালটা জ্বলছে। বুকের ভেতর কাস্টের পাহাড় জমেছে। মাথার ভেতর ঘুরছে একটাই কথা, অনলাইনের কেয়া, সে ধ্রুবকে কি কখনো এইভাবে অপমান করতো, নাকি সেও আমাকে মিথ্যা হাসি দিয়ে এড়িয়ে যেত? মিন্টু ধীরে ধীরে উঠে দাঁড়ায়। কেউ তার দিকে তাকাচ্ছে না, কেউ খেয়াল করছে না। সবাই আবার নিজেদের হাসি ঠাট্টাই ব্যস্ত। মিন্টু ব্যাগটা তুলে কাঁধে ঝুলালো, সাইকেলের দিকে হাঁটলো। তার গাল এখনও জ্বলছে, কিন্তু তার ভেতরে একটা সিদ্ধান্ত জন্ম নিচ্ছে। এখন অপমানের জবাব আমি দিব, তবে কোনো ঝগড়া করে নয়, অন্যভাবে। রাত প্রায় 12:30। শহরের ধনী এলাকায় এক বিরাট বড় বাড়ি বিভিন্ন আলোয় ঝলমল করছে। গেটের বাইরে গার্ডদের সাথে ওভারলেন, ভেতরে ভিআইপি গাড়ির সারি বেঁধে পার্ক করা। ডান্স ফ্লোরে বেশি গর্জন করছে হাই বিট ইলেকট্রিকের মিউজিক। আলোয় মুখরব এক একটা অদ্ভুত রঙে ঝলসে উঠছে, কখনো নীল, কখনো লাল, কখনো বেগুনি আলো। রাফি প্রবেশ করলো ধীর পায়ে। তার গায়ে কালো শার্ট, বুকের ওপরে কিছু বোতাম খোলা, গায়ে
গলায় সোনার চেন, মুখে আত্মবিশ্বাসী হাসি। তার ডান দিকে তন্ময়, বাদিকে দুজন লোক, হাতে কালো ব্যাগ ধরা, যার ভেতরে এমন কিছু আছে যাই পার্টিকে অন্যদের থেকে আলাদা করে তোলে। বাড়ির মালকিন অয়ন এই এলাকার নামী ধনী। অয়ন নিজে এসে রাফিকে অভ্যর্থনা করলো। ওহ রাফি ভাই, আজকে রাতটা যেন অন্যরকম হতে যাচ্ছে। মালটা আনছেন? সব ব্যবস্থা করা আছে। রাফি ব্যাগটা হালকা দোলালো, চোখে শয়তানি হাসি। অয়ন ভার্সিটির ছেলে, রাফি তাকে টার্গেটে রেখেছিল। পরে রাফি অয়নকে ড্রাগস নিতে বাধ্য করে। আজকে সে বার্থডে পার্টিতে রাফিকে আসতে বলেছে, সাথে যারা ড্রাগস নেয় সবাইকে ইনভাইট করেছে। ডান্স ফ্লোরে আলো ঝলকাচ্ছে, চারপাশে মেয়েদের হাহাকার হাসি, ছেলেদের মাতাল চিৎকার। কেউ চুম্বনে ডুবে, কেউ সোফায় হুইস্কি গিলছে, আবার কেউ গোপনে এসে রাফিকে ধরে ড্রাগস নিয়ে টাকা গুঁজে দিচ্ছে। এক অন্ধকারের উল্লাস যেখানে নৈতিকতা ঢুকতে ভয় পায়। রাফি সোফায় বসলো। তন্ময় ইশারা করতেই দুজন লোক ব্যাগটা নিয়ে ভেতরে একটা প্রাইভেট রুমে চলে গেল। দরজা বন্ধ হলো সেই রুমের। ভেতরে ছোট টেবিলে প্যাকেটগুলো সাজিয়ে রাখা, সাদা পাউডার ভরা প্যাকেট, কিন্তু কিছু ছোট সিল প্যাকেটও আছে যা রাতের জন্য। তন্ময় হাসলো। রাতটা জমে গেছে, 30 লাখের টার্গেট ফাইনাল হবে ভাই। দেখা যাক, তবে মেয়ে দেখে বাড়াবাড়ি করিস না। ওরা ড্রাগস নিলেও ভার্সিটির স্টুডেন্ট কিন্তু। ঠিক আছে ভাই। রাফি ধোয়া ছাড়লো সিগারেটের, তারপর অয়নকে বলল, অয়ন, সিকিউরিটি ঠিক আছে তো? মানে পুলিশ টুলিশ পাঠাবে না তো তোর বাবা? ফুল প্রুফ। তার থেকে 20 লাখ টাকা নিয়ে পাঠিয়ে দিচ্ছি তো। 1 ঘন্টার ভেতর ড্রাগসের লেনদেন শুরু হয়ে গেল। কোকাইন, এক্সট্যাসি, LSD সব কিছু স্লাইড করে চলে যাচ্ছে পার্টির অতিথিদের হাতে। হাই নেশা আর উন্মাদনায় উল্লাস চারপাশ। কেউ স্লো করছে গ্লাস টেবিলে, কেউ বাথরুমে ঢুকে যাচ্ছে জোড়া জোড়া হয়ে। রাফি এই দৃশ্য দেখতে দেখতে হাসছিল। এই শহরে তার হাতেই নাচে। তার মস্তিষ্কে কেয়ার ছবি ঝলক মারল। একদিন তোমাকে এই জগতে টেনে আনবো কেয়া। ভেতর ভেতর বলল সে। রাত 2:30 বাজে, পার্টি শেষ। মিউজিকের বেশ থেমে গেছে। অ্যালকোহলের গন্ধ, সিগারেটের ধোঁয়ার অদ্ভুত ক্লান্তি যেন মিশে আছে বাতাসে। ছেলে মেয়ে প্রায় সব কাপড় ছাড়াই পড়ে আছে সেদিক সেদিক, অথচ তারা সবাই বড়লোক ঘরের সন্তান। রাফি তার লোকেরা গাড়িতে উঠল। তন্ময় ড্রাইভ করছে। গাড়ির পেছনের সিটে রাফি, সঙ্গে কালো ব্যাগ। তবে এবার সেগুলো থেকে টাকার উষ্টি ভরা গন্ধ ভেতর থেকে বেরোচ্ছে। 30 লাখ টাকা এক রাতেই হয়ে গিয়েছে। কেমন জমলো ভাই? ফাটিয়ে বিজনেস। শাহেদ সাহেব খুশি হয়ে যাবে। রাফি বোতল নামিয়ে হুইস্কি শেষ চুমুক খেল। এবার তো বিদেশি চালান আনলে $1,000,000 খেলা হবে। শাহেদ স্যারকে মানালে কথা বলতে হবে। হ্যাঁ ভাই, পোলাপান সব বকে গেছে। কত সুন্দর সুন্দর বড়লোকের ঘরের মেয়েরা নেশা করে। চুপ কর, আমাদের কাজ হলো সেল করা। কে নিল, কিভাবে নিল সেটা দেখার বিষয় না। হঠাৎ রাফি সিগারেট ধরালো, ধোয়া গিলে হঠাৎ বলল, গাড়ি থামা। তন্ময় ভ্রু কুচকালো। কেন? প্রকৃতিক ডাকে সাড়া দেব। গাড়ির সাইলেন্ট রোডের পাশে থামলো। চারপাশে ঘন কুয়াশা, রাস্তার দুপাশে অন্ধকার গাছের লাইন। কোথাও কোনো আলো নেই, শুধু গাড়ির হেডলাইটের আলো রাস্তায় ভেসে আছে। সবাই নেমে এলো, কেউ হাই তুলছে, কেউ সিগারেট জ্বালালো। তন্ময় হাসলো। এই রাস্তাটা ভয়ঙ্কর লাগে মাঝে মাঝে। ভয়ঙ্কর তো হবেই। রাফি সিগারেট ছুঁড়ে ফেললো। এই অন্ধকারে যদি হঠাৎ কেউ আসে। বাক্যটা শেষ হওয়ার আগেই কতগুলো বাইকের শব্দ শোনা যায়। দূর থেকে 5টা বাইকের হেডলাইটের অন্ধকার চিরে ছুটে আসছে। আওয়াজটা যেন শিয়ালের হাহাকারে মিশে গর্জন তুলছে। তন্ময় ঘুরে তাকালো। এই কারা? বাইকগুলো থামলো ঠিক রাফিদের গাড়ির সামনে। আলোয় শুধু দেখা যাচ্ছে মুখে মাস্কে ঢাকা। প্রত্যেকের হাতে লোহার রড, চেইন, কারো হাতে আছে শটগান। একটা বাইক থেকে নামলো এক ছেলে। গলার শট ঠান্ডা তার, কিন্তু তাতে শয়তানি। ওই ডিএক্স, যা গাড়ি থেকে টাকা আর মালগুলো নিয়ে আয়। তন্ময় ফিসফিস করে রাফির কানের কাছে। ডিএক্স গ্যাং। রাফির চোখ লাল হয়ে উঠল। শালারা মারার রাস্তা বের করেছে আমাদের। দৌড়ে গাড়ির ভিতর আসে। তন্ময় গাড়ির চাবি ঘোরানোর আগেই এক বাইকের এগিয়ে আসে, হাতে তার চেন। মুহূর্তের ভেতর চেনটা ঘুরিয়েই ছাপ শব্দে তন্ময়ের গলায় পেঁচিয়ে দিল। তন্ময়ের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। রক্ত গড়গড় করে বেরোচ্ছে মুখ থেকে। হাঁচকা টান দিয়ে রাস্তায় ফেললো তাকে। দুজন ছেলে পেছন থেকে নামতে গিয়েছিল। একজনের হাতে ছিল পিস্তল। সে তোলার আগেই বাইকের ঝাঁপ দিল তার দিকে। লোহার রড সজোরে তার হাঁটুতে ঢুকিয়ে দেয়। হাঁটুর হাড় চূর্ণ হয়ে গেল ছেলেটার। লোহারটা মাটিতে লুটিয়ে পড়লো কাছে। আর বাইকার একের পর এক আঘাত করছে। রডের বাড়ি মাথায় লেগে খুলির ভেতর রক্ত জলোচ্ছ্বাস সৃষ্টি করছে। দ্বিতীয় লোকটা কপালে ক্লিপ হয়ে গেল মাসেটির এক কোপ। রক্ত ছিটকে পড়লো গাছের গায়ে। রাফি বন্দুক তুলল, গুলি ছুড়ল। দুজন বাইকার ঝাঁপিয়ে সরে গেল। হঠাৎ পেছন থেকে এক মুখোশধারী তার হাত চেপে ধরল। গুলির ছিটকে আকাশের দিকে চলে যায়। আরেকজন সাইলেন্টারভাবে রাফির কাছে এসে পেটে ঘুষি মারল।
রাফির মনে হলো পেটের ভেতর সব অঙ্গ বেরিয়ে আসবে। রাফি হোঁচট খেয়ে পড়ল। তখনই আরেক বাইকার চিৎকার করে বলে উঠল। তাদের নেতা লাল কালারের মাস্ক পরা ধীরে ধীরে এগিয়ে আসছে। তার হাতে রক্ত ভেজা দা, হাঁটার শব্দ যেন মাঠের ওপর মৃত্যু নাচছে। তন্ময়ের দেহ তখনও গাড়ির পাশে দুলছে, গলায় হাড় পুরো ছিঁড়ে গিয়েছে, আরেকজনের মগজ ছড়িয়ে আছে রাস্তার ওপর, গন্ধে বমি চলে আসার মতো। রাফি কেমন যেন হাত সরিয়ে দৌড় দিতে চাইল বনের ভিতর। পেছন পেছন শুনতে পেল পায়ের শব্দ, এ যেন মৃত্যু আর তৌফিক অর্কেস্ট্রা। সেই দৌড়াচ্ছে অন্ধকারে কুয়াশার ভেতর, নিঃশ্বাস কাঁপছে। গুলির আওয়াজ নেই, ওরা গুলি করছে না, শুধু রাফিকে দৌড়ানি দিচ্ছে। বাঁচতে হবে, মনে মনে বলল রাফি। শাহেদ স্যারের কাছে যেতে হবে। পেছন দিকে লাল মাস্কের শয়তানি হাসি ভেসে এলো। আজ বেঁচে গেলি এরপর খুঁজে নেব। রাফি পড়ে গেল, হাত ছিঁড়ে গেল কাটার ঝোপের বেঁধে, কিন্তু সে থামলো না। হেঁচড়ে হেঁচড়ে দৌড় দিল আবার। অন্ধকারে মিলিয়ে গেল তার ছায়া। রাস্তার ওপর তখন 5টা বাইক দাঁড়িয়ে, গায়ে ছিটানো রক্ত, ওরা যেন অন্য জগতের দানব। লাল মাস্ক ধীরে ধীরে মাথা ঘোরালো। মাল পেলাম, বাকি শিকার পরে। দূরে গাড়ির আলার্ম বেজে উঠল। কুয়াশায় গিয়ে নিল রক্তের গন্ধ। রাত তখন প্রায় 10:30 বাজে। কেয়া ফোন হাতে বসে আছে বিছানার এক কোণে। ঘরে হালকা আলো, শুধু মোবাইলের স্ক্রিনে আলো তার মুখে পড়ছে। আজ সারাটা দিন তার মন যেন অন্য কোথাও ছিল, কারণ আজকে ভার্সিটিতে যে ঘটনা ঘটেছে সেটা কাউকে না বলেও, ধ্রুবকে না বলে থাকতে পারছে না। তার হোয়াটসঅ্যাপ ওপেন করা, চ্যাট লিস্টে ধ্রুবর নাম, পাশে ছোট গ্রে রঙের টিক চিহ্নটা কয়দিন ধরেই সবুজ হওয়ার অপেক্ষায় থাকে কেয়া। হঠাৎ করে অনলাইন লেখা ফুটে উঠল। কেয়ার চোখে চকচক করে উঠল। সে অন্ধকারের হঠাৎ বিদ্যুতের আলো ঝলকে উঠেছে এমন। অবশেষে অনলাইনে এলে, এতক্ষণ কোথায় ছিলে তুমি? কেয়া মেসেজ দেয়, একটু পর রিপ্লাই দিল। কাজ ছিল কেয়া, ব্যস্ত ছিলাম তাই রিপ্লাই দিতে পারিনি। কেয়া ঠোঁট বাঁকিয়ে ফোনের দিকে তাকালো। কাজ ছিল, এই অজুহাতটা সে মেনে নিতে নারাজ। 6 মাসের সম্পর্ক, প্রতিদিন কথা হয়, তবু আজ ধ্রুব এমন আচরণ তার ভালো লাগলো না। তুমি জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? এত ঠান্ডা মাথায় জিজ্ঞেস করছো? তোমাকে না বলেছিলাম নতুন একটা ছেলে এসেছিল, মিন্টু নাম? আমি মিন্টুকে চর মেরেছি আজকে। রিপ্লাই আসলো কয়েক সেকেন্ডের পর। কি বলছো এসব? কেন মারলে? কেয়া হাসলো, আবার সিরিয়াস মুখ করলো। প্রপোজ করেছে আমাকে সবার সামনে, মনে হয় আমি ওর বাড়ির দাসী। সব ছেলেদের মধ্যে আমি ওর চোখে পড়লাম। এত বড় বেয়াদব, দেখতেও বাজে, নোংরা থাকে। ধ্রুবর মেসেজের 3টে ডট ঝলমল করতে লাগলো। তুমি সিরিয়াস? ওরকম করলে কি মারতে হয়? তুমি বুঝবে না, তোমার হলে কি করতে? ধ্রুব কিছুক্ষণ চুপ করে রইলো, তারপর রিপ্লাই করলো। আমি ওই পরিস্থিতিতে পড়তাম না। কেয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে হাসলো। এই ছেলে একদমই সিরিয়াস কেস, রোম্যান্সের সিটে ফোটাও নাই। ঠিক আছে ঠিক আছে, আজকে তোমাকে গল্প শোনাবার জন্য মরছিলাম। শোনাও। কেয়া নিজের স্টাইলে পুরো ঘটনা বর্ণনা করতে লাগলো। কিভাবে মিন্টু তার দিকে গোলাপ দিয়ে হাঁটু ভাঁজ করে বসে, কিভাবে ছেলে মেয়ে তাকিয়েছিল, কিভাবে বিন্দুমাত্র দ্বিধা না করে মিন্টুর গালে সাপাটে মেরেছে। টাইপ করতে করতে কেয়া বারবার হেসে ফেলছে নিজের কর্মকাণ্ড মনে করে। ধ্রুব শুধু এক লাইনে রিপ্লাই দিচ্ছে মাঝখানে। তারপর ঠিক করেছো? এসব বলছে, কিন্তু কেয়া তার চায় ধ্রুব তার প্রতি একটু বেশি আগ্রহ দেখাক। তাই হঠাৎ কেয়া অন্য প্রসঙ্গে চলে গেল। শোনো, আমার একটা ইচ্ছে আছে। কি ইচ্ছা? তোমার সাথে দেখা করব কালকে। এই মেসেজের পর কিছুক্ষণ স্ক্রিনে কোনো রিপ্লাই আসলো না। কেয়া বিরক্ত হয়ে আবার মেসেজ দিল। চুপ কেন, বলো না। কে, আমার মনে হয় না এটা ঠিক হবে। কি বলছো এইসব? 6 মাস হলো আমরা একে অপরকে চিনি, ভালোবাসি, অথচ একবারও দেখা করব না? তোমার ছবিও তো নেই। দেখো, আমি একটু অন্যরকম, আমি চাই না এখনই দেখা যাক। কেয়া ধৈর্যের ভাত ভাঙলো। তুমি পাগল নাকি? আমি ঠিক করেছি কালকে তোমার সাথে দেখা করব, না করলে আমি কষ্ট পাবো। তুমি বোঝো না? তুমি বোঝো না? না দেখলে আমি তোমার সাথে কথা বলবো না, ভিডিও আপলোডও করব না, সব ছেড়ে চলে যাব। এইবার ধ্রুবর মাথা গরম হলো কি না জেনে, কিন্তু কয়েক সেকেন্ড পর রিপ্লাই এলো। তুমি জেদি মেয়ে। হ্যাঁ, তাই কালকে দেখা করব। ঠিক আছে, বলো কোথায়? কাল বিকেল 4টায় লেকপাড়ের পার্কে এসো। ঠিক আছে। ধ্রুবের মেসেজ দেখে কেয়ার চোখে মুখে ঝলমলে খুশি ছড়িয়ে গেল। আমি কালকে এমন ভাবে সাজবো তুমি চমকে যাবে। অতিরিক্ত কিছু করো না। তুমি চিন্তা করো না, কাল দেখা হবে। গুড নাইট। গুড নাইট কেয়া, ঘুমাও। ফোনটা হাত থেকে নামিয়ে কেয়া বিছানায় শুয়ে পড়ল। মাথার ভেতর শুধু একটাই চিন্তা, কাল ধ্রুবকে আমি সামনাসামনি দেখব। 6 মাসের সম্পর্ক, 6 মাসের অপেক্ষা অবশেষে পূরণ হবে। আর ওদিকে ধ্রুব পাচারি করছে, কারণ সে জানে তার নাম ধ্রুব নয়, সে মিন্টু, যাকে কেয়া সহ্য করতে পারে না। গভীর রাত, শহরের এক অচেনা গলির ভেতর দাঁড়িয়ে আছে বিশাল এক গোডাউন। বাইরে থেকে দেখা কেউ বুঝতে পারবে না এই জায়গাটা পুরনো শহরের সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগ সিন্ডিকেটের কেন্দ্র।
গোডাউনের ধূসর দেওয়াল মরিচা পড়া, লোহার দরজা সবকিছু এক অদ্ভুত ভৌতিক আবহ তৈরি করেছে। ভেতরে ঢুকতেই যে কারো চোখ কপালে উঠবে। গোডাউনের প্রায় পুরোটা জুড়ে রাখা শত শত বড় বড় কাঠের বক্সগুলোর ওপর ইংরেজিতে মোটা অক্ষরে লেখা কেমিক্যাল স্পাইসিস, কিন্তু বক্সের ভেতর কোনো কেমিক্যাল নেই। আছে কোটি কোটি টাকার ড্রাগস, সাদা পাউডারের প্যাকেট, ট্যাবলেট ভর্তি বক্স, সবকিছু গুছিয়ে সাজানো। এক কোণে বসে আছে একজন প্রভাবশালী মানুষ, শায়েদ আহমেদ। পরনে তার দামি স্যুট, গলায় সোনার চেন, চোখে এক অদ্ভুত শীতল দৃষ্টি। এই মানুষটা গোটা দেশ চেনে এমপি হিসেবে। সংসদে তিনি উন্নয়নের কাজ বলে বেশ জোরদারে গরিবের জন্য কাজ করার প্রতিদিন প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবে তার আসল পরিচয় ড্রাগস কিম্পিং। শায়দ এমপি ধীরে সুস্থে সিগারেট ধরাচ্ছিল, ধোয়া উড়াতে উড়াতে গোডাউনের গন্ধে মিশে যাচ্ছিল। তার সামনে টেবিলে খোলা ব্রিফকেস ভর্তি ডলার আর টাকার ব্যান্ডেল। সে একবার টাকার দিকে তাকালো, মৃদু হাসলো, বিড়বিড় করে বলল, কোটি কোটি টাকার খেলা, সব আমার মুঠোয়, কেউ আমাকে ধরতে পারবে না। কিন্তু হঠাৎ যেন বুকের ভেতর পুরনো একটা স্মৃতি ধাক্কা মারলো। সিগারেটের ধোয়া যেন সেই স্মৃতির ছবি এঁকে দিল চোখের সামনে। 15 বছর আগের ঘটনা। অফিসার ছিল মাহির, এক সময়ের সৎ পুলিশ অফিসার, যাকে নিয়ে পুরো পুলিশ বিভাগ গর্ব করত। মাহিরের একটাই লক্ষ্য ছিল সায়েদের অবৈধ ব্যবসার পেছনের চেহারা সবাইকে দেখিয়ে দেওয়া। কিন্তু সায়েদ জানতো, যদি মাহির বেঁচে থাকে একদিন না একদিন তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। সেই রাতে শাহেদ নিজে হাতে মাহিরকে মেরে ফেলেছিল। আসলে শাহেদ তখন প্রথম ড্রাগস বিজনেস শুরু করে, আর তখন অফিসার মাহির হোসেন বদলি হয়ে শাহেদের থানায় আসে। মাহিরের একটা ছেলে ছিল। শাহিদ মাহিরকে মেরে সবার সামনে মাহিরকে আবার সেনা বানিয়ে দেয়। তোর নীতি, তোর সততা দিয়ে আমাকে হারাতে পারবি না মাহির। এই ছিল তার শেষ কথা। গুলির শব্দে কেঁপে উঠেছিল গোডাউনের দেয়াল, আর সেই শব্দে প্রতিধ্বনি এখনো শাহেদের কানে বাজে মাঝে মাঝে। শাহেদ হঠাৎ সিগারেট নিভিয়ে দিল, মুখে কড়া ভাব। 15 বছর কেউ টেরই পায়নি আমি এই খেলার রাজা। ঠিক তখনই ধাম ধাম গোডাউনের বিশাল লোহার দরজা প্রায় ভেঙে ভেঙে পড়ার শব্দে খুলে গেল। ভেতরে ঢুকলো রাফি, পা টেনে হিঁচড়ে, চেহারায় রক্তে ভরা, জামা কাপড় ছিঁড়ে গেছে, মুখে কষ্ট, ভয়ের ছাপ, পায়ের পাতায় জঙ্গলের কাটার আছড়, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। শায়েদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রাফি? তার গলা থেকে বিস্ময়ের সঙ্গে রাগটাও বেরিয়ে এলো। এই কি অবস্থা তোমার? রাফি শাহেদের সবচেয়ে বিশ্বস্ত লোক, তার ডান হাত বলা চলে। এদিকে কেউ তাকে এই অবস্থায় দেখেনি। সাধারণ রাফি মানেই শক্তি, ভয় আর নিখুঁত কাজ। কিন্তু আজ সে ভাঙা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। রাফি হাঁপাতে হাঁপাতে সামনে এলো, গলা শুকিয়ে গেছে। মেঝেতে কয়েক ফোঁটা রক্তের দাগ থেকে শাহেদ টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে রাফি? কথা বলো, এই অবস্থা হলো কিভাবে? রাফি একটু শ্বাস সামলে বলল, স্যার সব শেষ। মানে? পরিষ্কার করে বলো। রাফির চোখে ভয় স্পষ্ট লেখা আছে। স্যার 30 লাখ টাকার মাল বিক্রি করে ফেলছিলাম, সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ। সে কথাটা শেষ করতে না করতেই গোডাউনের ভেতর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। শুধু রাফির হাত ধরা কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সে চিৎকার করে বলে, বলো রাফি, কি হয়েছিল? ডিএক্স গ্যাং তারা হঠাৎ করে আমাদের উপর হামলা চালালো, আমাদের গাড়ি ঘিরে ফেললো, আমার সব লোক মরে গেছে স্যার, আমি কষ্টে ব্যস্ত হয়ে ফিরেছি। শাহেদের মুখের রং পাল্টে গেল। ডিএক্স গ্যাং? তার কণ্ঠে বিস্ময়ের সঙ্গে হুমকির সুর। এরা আবার কারা? রাফি মাথা নাড়ালো। আমি জানি না স্যার, কিন্তু ওরা খুব ভয়ঙ্কর, আমাদের লোকদের 1 মিনিটের মধ্যে শেষ করে দিল, 30 লাখ টাকা সব নিয়ে গেছে। শাহেদের চোখে লাল হয়ে উঠল, চল শক্ত করে বলল, আমার এলাকায় কেউ ঢুকে আমার মাল নিয়ে যাবে, আর আমি চুপ করে বসে থাকবো? কারা এরা? কোথা থেকে এলো? স্যার মনে হচ্ছে এরা নতুন গ্যাং, নাম শুনিনি আগে, কিন্তু যেভাবে আক্রমণ করলো মনে হলো অনেক আগে থেকে প্ল্যান করা ছিল। শাহেদ চেয়ারটাকে জোরে ঠেলে দাঁড়ালো, তার শরীর কাঁপছে রাগে। হাতে থাকা গ্লাসটা ছুঁড়ে মারলো মেঝেতে, কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। শোনো রাফি। তার গলা হিমশীতল হয়ে উঠল। সে বলল, আমার নামে ভয় পায় না এমন কেউ এই শহরে থাকতে পারবে না। যারা আমার রাস্তায় পা দিয়েছে তাদের আমি মাটির নিচে পুঁতে ফেলবো। স্যার আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা খুব শক্তিশালী। শাহেদ হঠাৎ থেমে গেল, চোখে এক অদ্ভুত আগুন খেলে গেল। মনে মনে ভাবছে, এই ডিএক্স গ্যাং হঠাৎ করে এলো কোথা থেকে? 15 বছর ধরে আমি রাজা, কেউ সাহস দেখায়নি, তাহলে এখন? তার মাথার ভেতর পুরনো স্মৃতিরা আবারও ঘুরে দাঁড়ালো। অফিসার মাহিনের মুখ। না, এটা কাকতালীয় না, কেউ পেছন থেকে খেলা খেলছে আমাকে নামানোর জন্য। সে ধীরে ধীরে টেবিলের ওপর রাখা পিস্তলটা হাতে তুলে নিল। ঠান্ডা ধাতব স্পর্শে তার গা শিরশির করে উঠল। রাফি, গেট রেডি, কাল থেকে খোঁজ শুরু করো। এই
ডিএক্স গ্যাংকে আমি মাটির নিচ থেকে টেনে বের করব। রাফি মাথা নাড়ল। জি স্যার, কিন্তু একটা কথা বলবো। কি? আমার মনে হয় না এরা নতুন গ্যাং, এদের পিছনে কেউ আছে যাকে আপনি চেনেন। শাহিদের ঠোঁটে ধীরে ধীরে এক শীতল হাসি ফুটে উঠল। হয়তো, কিন্তু আমি একে একে সবার মুখোশ খুলে ফেলবো। যে আমার খেলার নিয়ম ভাঙে তার পরিণতি হয় শুধু মৃত্যু। গোডনের ভিতর আবার অদ্ভুত এক নীরবতা বিরাজ করে। শাহিদের চোখের আগুন আর রাফির কণ্ঠে ভয় দেখা যায়। বিকালের নরম রোদ মাটির ওপর ছড়িয়ে পড়ছে। লেক পাড়ের পার্কে বসন্তের হাওয়া বইছে যেন, গাছের পাতা হালকা দুলছে, পাখির ডাক শোনা যাচ্ছে। চারপাশে পরিবার, প্রেমিক প্রেমিকা, বাচ্চা সহ হাসির শব্দে সব মিলিয়ে একটা অদৃশ্য শান্ত দৃশ্য। কিন্তু সেই শান্তির মাঝে কেয়া বসে আছে একা পার্কের পুরনো কাঠের বেঞ্চে। তার চোখ বরবর ঘড়ির দিকে, সময় কেটে যাচ্ছে। ধ্রুব এখনো এলো না কেন? মনে মনে ভাবলো কেয়া, গালে হালকা বিরক্তির ছাপ। সে আজকে কতটা যত্ন করে সেজে বেরিয়েছে, নীল শাড়ি, চুল খোলা, হালকা লিপস্টিকের সবকিছু সাজিয়েছে শুধু ধ্রুবকে প্রথমবারের মতো দেখবে বলে। 6 মাসের অপেক্ষা, অনলাইনে প্রেম, অডিও কলে কখনো কথা হয়নি, তবুও কেয়া ধ্রুবকে ভালোবেসেছে খুব। সবকিছুর পর আজ সেই দিন। কিন্তু ধ্রুব কোথায়? ধ্রুব কেউ ফোনটা বের করলো, হোয়াটসঅ্যাপ ওপেন করলো, ধ্রুবকে মেসেজ করলো। কোথায় তুমি? আমি এসে গেছি। মেসেজ সেন্ড হবার কয়েক সেকেন্ড পরপরই দেখা গেল সিন হয়েছে। কেয়া চোখে উজ্জ্বল হয়ে উঠল। ও দেখেছে মানে এসেছে। নিজের মনে বলল কেয়া, কিন্তু রিপ্লাই আসলো না। 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট পার হয়ে গেল। মেসেজের পাশে শুধু নীল টিক চিহ্ন, কোনো শব্দ নেই। কেয়ার বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা জমতে লাগলো। চোখে একটুখানি পানি চলে আসা, রাগ, হতাশা মিশে। এইভাবে কি কেউ কাউকে অপেক্ষা করে? ঠিক তখনই পাশের বেঞ্চের দিকে কেউ হাঁটতে হাঁটতে আসে। চোখ পড়ে গেল কেয়ার সেদিকে, আর সাথে সাথে বুকের মধ্যে ধাক্কা। মিন্টু? হ্যাঁ, সেই মিন্টু যে কালকে প্রপোজ করে মিন্টুকে অপমানে মুখ ফেলেছিল, ভার্সিটির সামনে ফুল হাতে দাঁড়িয়ে বেয়াদবি করেছিল তার সাথে। এই মিন্টু এখানে কেন? কেয়া তাকে দেখে কথাটা বললেই মিন্টু কেয়াকে দেখে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। সেই মিন্টুর এমন আচরণে অবাক হয়। পরেক্ষণেই মনে পড়ে ধ্রুবের কথা। সে আবার ফোন হাতে নিল, আবার টাইপ করলো। ধ্রুব তুমি কোথায়? আমি এখন অপেক্ষা করছি। সিন হলো, কিন্তু এবারও কোনো রিপ্লাই নেই। কেয়ার বুকের ভেতর কেমন যেন ভারী হয়ে আসলো। হয়তো ধ্রুব আসবে না, হয়তো আমাকে বোকা বানিয়েছে। ঠিক তখনই কেয়ার কানে এলো একটি শব্দ। পাশের সিটে কেউ বসলো। হালকা ঝটকা নিয়ে কেয়ার তাকালো সেদিকে। একটা ছেলে এসে বসেছে, মুখে কালো মাস্ক, চোখে সানগ্লাস, মাথায় ক্যাপ দেওয়া। কেয়ার চোখে অদ্ভুত সন্দেহ। মাফ করবেন, আপনি কে? ছেলেটা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো কেয়ার দিকে। গলার স্বর হালকা ভারী করে বলল, আমি ধ্রুব। কেয়ার বুকের ভেতর কেমন হালকা একটা ঝড় বয়ে গেল। ধ্রুব? এই যে ধ্রুব। লজ্জায় কান পর্যন্ত লাল হয়ে গেল কেয়ার। ঠোঁটের অজান্তে হাসি ফুটলো। ধ্রুব তুমি? আমি ভেবেছিলাম তুমি আসবে না। শেষ হবার আগে কেয়া ঝাঁপিয়ে পড়ল, 2 হাত দিয়ে ছেলেটার গলা জড়িয়ে ধরে। বুকের ভেতর জমে থাকা সমস্ত অপেক্ষা, রাগ, খুশি একসাথে বিস্ফোরিত হলো ওর। তুমি জানো না আমি কতটা অপেক্ষা করেছি, কতটা চাইছিলাম তোমার সাথে দেখা করতে। ধ্রুব ছেলেটা নীরব, শুধু এক হাতে তুলে মেয়ে কেয়ার কাঁধে রাখলো। তার নিঃশ্বাস কেমন যেন দ্রুত পড়তে শুরু করেছে। কয়েক মিনিট পর কেয়া সরে এলো, গাল লাল হয়ে গিয়েছে, চোখে খুশির ঝিলিক। একটা কাজ করো তো, মাস্কটা খুলে ফেলো এবার। ছেলেটা হালকা মাথা নেড়ে বলল, না এখন না। কেন না? আমি 6 মাস ধরে তোমার মুখ দেখার অপেক্ষায় আছি, আজকে দেখতে দাও। ছেলেটা কিছু বলতে যাবে, এর আগেই কেয়া দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, তুমি খুলবে না? ঠিক আছে, আমি নিজেই খুলে দিচ্ছি। সে হাত বাড়ালো। ছেলেটা না করতে চেষ্টা করলো, কিন্তু কেয়া জেদি। একটানে মাস্ক টেনে ফেললো, এবং তখনই কেয়ার চোখ থমকে গেল, শ্বাস কেঁপে উঠলো, ঠোঁট শুকিয়ে এলো একদম। তুই মানে মিন্টু? না মানে ধ্রুব? চোখের সামনে দাঁড়িয়ে আছে মিন্টু, যার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। সেই মিন্টুকে যে ঘেন্না করে, অপমান করে, সেই মিন্টুকে একদম সহ্য করতে পারে না। সে আজ ধ্রুবের মুখোশ পড়ে আছে তার সামনে। কেয়া ফোন চেক করে মিন্টুর ফোন হাতে নিয়ে, আসলেই মিন্টুই ধ্রুব। কেয়া যেন আকাশ থেকে পড়ে। কেয়া চিৎকার করে বলে, তুমি তুমি মিন্টু? তুমি ধ্রুব সেজে আমার সাথে কথা বলেছো? মিন্টু ঠোঁটে হালকা ভয়ার্থ হাসি ফুটলো। হ্যাঁ আমি ধ্রুব, আমি সেই মানুষ যার সাথে তুমি 6 মাস কথা বলছো। কেয়ার বুকের ভেতর ধকধক করে ওঠে, হাত পা কাঁপছে রাগে, গলা শুকিয়ে গেছে ওর। তুই কি জানিস তুই কি করেছিস? আমি তোকে ঘৃণা করি মিন্টু, ঘৃণা করি। আর আমি 6 মাস ধরে তোকে ভালোবেসেছি অন্য কেউ ভেবে। তোর মতো একটা খ্যাত, অসহ্য, গরিব, নোংরা দেখতে বিশ্রী ছেলে আমাকে ভালোবাসে। আমিও তাকে ভালোবেসেছি। নিজের চেহারা দেখেছিস? বমি আসে দেখলে। কেয়ার কথা শুনে মিন্টুর চোখে ভিজে উঠলো, হাত বাড়ালো কেয়ার দিকে। কে আমি সত্যি তোমাকে ভালোবাসি, প্রথম দিন থেকেই। তাই ধ্রুব নাম নিয়ে এসেছিলাম।
জানতাম তুমি আমার নাম শুনলে কথা বলবে না, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারতাম না। কেয়ার চোখের পানি জমে গেল, কিন্তু ভালোবাসায় নয়, ঘৃণায়, রাগে, বিরক্তিতে। চুপ কর ছোট লোকের বাচ্চা, আমি তোর মুখও দেখতে চাই না। তুই আমার সাথে প্রতারণা করেছিস, আমাকে অপমান করেছিস, আমার সাথে মজা করেছিস। জানোয়ারের বাচ্চা, তুই একটা ডাস্টবিন যেখানে থুতু ফেলতে হয়। কেয়ার চিৎকারে অনেক লোকজন জড়ো হয়ে গিয়েছে, সবাই দূর থেকে এসব দেখছে। তারপর কোনো কিছু না ভেবেই কেয়া জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় মিন্টুর গালে। একটা জোরালো চড় পড়ল মিন্টুর আরেকটি গালে। মিন্টু নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, চোখে কষ্ট, ঠোঁটে হালকা কাঁপুনি খেলে গেল তার। শোন ছোট লোকের বাচ্চা, আমি তোর মুখ দেখতে চাই না, দূর হয়ে যা সামনে থেকে। কিয়া, আজ তুমি আমার চেহারা নিয়ে অপমান করছো, গরিব বলে দূরে ঠেলে দিলে, কিন্তু তুমি আমাকে একদিন অনেক ভালোবাসবে। চুপ কর জানোয়ার, যা সামনে থেকে। কেয়া আর দাঁড়ালো না, চোখের কোনায় গড়িয়ে পড়া কান্নাটাও মুছল না। পাগলের মতো দৌড়ে পার্কের গেট দিয়ে ছুটল সে। পেছনে রইল মিন্টু, মুখ লাল চিহ্ন, চোখে হাহাকার নিয়ে। কেয়ার বুকের ভেতর একটাই কথা ঘুরছে, আমি মিন্টুর মতো ছেলেকে অজান্তেই ভালোবেসেছিলাম। এটা কি সম্ভব? না না, আমি ভুল করেছি। ঘৃণা লাগছে নিজের উপর। রাস্তার আলো ঝাপসা হয়ে গেল তার চোখের জলে, কান্না চেপে রাখতে পারল না। আজকের দিনটা যে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা হয়ে থাকবে সেটা সে জানতো না। সন্ধ্যা শহর তখন নিজের মতো ব্যস্ত, রাস্তার আলো ঝাপসা করে দিচ্ছে পার্কের ফাঁকা গলিগুলো। কেয়া পা টেনে টেনে পার্কে গেট পেরিয়ে গাড়ির দিকে এগোচ্ছে, চোখে তখনও কান্নাটা, মনের মধ্যে শুধু একটাই শব্দ বাজছে, শালা প্রতারক। 6 মাসের সম্পর্ক, 6 মাসের বিশ্বাস, সব শেষ হয়ে গেল এক নিমেষে। মিন্টু ছেলেটাকে সে কখনো পাত্তা দিতে চায়নি, আর সে হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় ধোঁকা। আমি বিশ্বাস করতে পারছি না আমি ওকে ভালোবেসেছি ভেবেই কেয়ার বুকের ভেতর রাগ জমে আছে। মোবাইল বের করে ধ্রুব মিন্টুর নাম্বার ডিলিট করার জন্য। ঠিক তখনই চিরচির করে ব্রেক কষলো একটা সাদা মাইক্রো। কেয়ার সামনে এসে থামলো। কেয়ার চোখ বড় বড় হয়ে গেল। গাড়ি ঠিক তার সামনে এসে ব্রেক করেছে। গাড়ির দরজা হঠাৎ খুলে গেল। কেয়া কিছু বুঝে ওঠার আগেই দুটো শক্ত হাত জোর করে টেনে তুললো তাকে গাড়ির ভেতর। এই কি হচ্ছে? আমাকে ছেড়ে দাও, হেল্প। কেয়া গলা ফাটিয়ে চিৎকার করার আগেই একজোড়া ঠান্ডা হাত তার মুখে রুমাল চেপে ধরল বেশ জোরে। এক অদ্ভুত গন্ধে নাকে ঠেকতেই মস্তিষ্ক অসাড় হয়ে গেল কেয়ার। পৃথিবীটা যেন ঘুরে যেতে লাগলো। কেয়া ধাক্কা খেলো একটা। চোখের সামনে অন্ধকার নেমে এলো কিছু সময়ের ভেতর। কেয়া অজ্ঞান হয়ে গেছে। এরপর সেখান থেকে দ্রুত গাড়ি বের হয়ে চলে গেল অজানা এক জায়গায়। বেশ কিছু সময় চলে যায়, প্রায় 6 ঘন্টা পার হয়েছে। কখন যে জ্ঞান ফিরল কেয়ার, তার কোনো ধারণা নেই। চোখ মেলতেই তার ভেতর শীতল স্রোত বয়ে গেল। সে বসে আছে একটা বিরাট দামি সোফায়। চারপাশে মার্বেল ফ্লোর, ঝাড়বাতির ঝলক, সোনালি ফ্রেমের ছবি, নরম আলো, দেয়ালে বেশ কয়টা দামি টাইলস। এ যেন কোনো রাজপ্রাসাদ। এটা কোথায়? আমি কোথায়? আমি কিভাবে এলাম এখানে? কথাগুলো ভাবনাতে আসতেই কেয়া শ্বাস দ্রুত বেড়ে গেল। হাত দুটো টেনে দেখল সে। দুটো শক্ত দড়ি দিয়ে সোফার দুপাশে বেঁধে রাখা তার হাত। কেয়ার বুকের ভেতর ভয় জমে উঠল। দেয়ালে ঝুলছে একটা বিশাল ঘড়ি। তার কাটার সময় রাত 12টা। আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম, আর আমি কোথায়? নিজের মনে প্রশ্ন করে হিসেব মিলাতে থাকে। মনে হঠাৎ ঝলসে উঠল 6 ঘন্টা আগে সেই দৃশ্য। সাদা মাইক্রো, রুমাল, গন্ধ, সবকিছু তাকে অচেতন করে দেয়। সে আবার নিজের মনে বলে, আমাকে কিডন্যাপ করা হয়েছে, কিন্তু কেন আর কে করেছে? কেয়ার বুকের ভেতর হাহাকার করে উঠল। চোখের পানি এসেছে। কি হবে তার? কিন্তু কেন? কে করবে এসব আমার সাথে? ভাবতেই তার চোখ ঝাপসা হয়ে ওঠে। ঠিক তখনই করিডোর থেকে ভেসে আসে পায়ের শব্দ। ধীরে ধীরে শব্দটা বাড়তে লাগলো। এক অদ্ভুত ছন্দে কেউ এগিয়ে আসছে তার দিকে। ভারী বুটের শব্দ। কেয়া চোখ আটকে গেল দরজার দিকে। দরজা খুলে গেল। আলো ঝলসে উঠল সাথে সাথে। একজন পুরুষ ঢুকছে। কালো স্যুট, ভেতরে সাদা শার্ট, গলার কাছে সিল্কের টাই, চুল স্টাইল করে পেছনে আঁচড়ানো, মুখে কালো মাস্ক। হাঁটার ভঙ্গিতে প্রমাণ করছে ছেলেটা আত্মবিশ্বাসী, যেন এই প্রাসাদ তার শাসনের প্রতীক। তার পেছনে 4 জন বডিগার্ড কালো পোশাকে ঢুকলো। হাতে ওয়াকিটকি আর কোমরে পিস্তল আছে। কেয়ার বুকের ভেতর আবারও শিহরণ খেয়ে গেল। চোখের সামনে সেই দৃশ্য আনফ্লোডিং হচ্ছে। সেটা যেন কোনো মুভির সিন। লোকটা ধীরে ধীরে কেয়ার সামনে এসে দাঁড়ালো। তারপর খুব স্মার্ট ভঙ্গিতে সোফার সামনে সিল্কের চেয়ারটার ওপর বসলো। এক পা তুললে অন্য পায়ের ওপর তুলে দেয়। হাটের কবজিতে চকচক ব্রেসলেট, ঘড়ি, ব্র্যান্ডেড পরা। তার চোখের কোণে হালকা হাসি লেগে আছে যেন। কেয়ার গলা শুকিয়ে গিয়েছে, গলার শব্দ আটকে আছে তার। এই কে আপনি? আপনি কি আমাকে তুলে এনেছেন? কেয়ার করা প্রশ্নে জবাব দিল না ছেলেটা হাত তুললো। আস্তে আস্তে মুখ থেকে মাস্ক খুললো। কেয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এবার। আপনি মানে তুমি এটা মিন্টু? হ্যাঁ, কেয়ার সামনে বসা মানুষটা মিন্টু, কিন্তু এই সেই মিন্টু না যাকে সে সবাই চিনত। এসে অন্য কেউ। অতি লোক সুন্দর, হ্যান্ডসাম,
দামি শুট মোড়ানো শরীর, তীক্ষ্ণ চাহনি, ঠোঁটের রহস্যময় হাসি ভরপুর। কেয়ার গলা কেঁপে উঠল। মিন্টু। মিন্টু হেসে উঠল, গভীর আত্মবিশ্বাসী হাসি যেন তার। তুমি এখনো আমাকে মিন্টু বলছো? আমি তো সেই মিন্টু নই যাকে তুমি ঘৃণা করতে। কেয়ার চোখ ঝাপসা আসে, রাগ, ভয়, অবিশ্বাস সব একসাথে ঘুরছে। তুমি এইসব করছো কেন? আমাকে কেন এনেছো এখানে? মিন্টু সামনে ঝুঁকলো, চোখে অদ্ভুত তেজ। ঠাস করে কেয়ার গালে একটা চড় মেরে দেয় মিন্টু। কেয়া ভয়ে মুখ দিয়ে কথা বের করতে পারে না। মিন্টু বলে, কারণ আমি চাইছিলাম তুমি আমাকে সামনে থেকে দেখে চিনো, আমার আসল পরিচয়টা জানো। আমি সেই হেরে যাওয়া মিন্টু না যাকে তুমি পাত্তা দাওনি। আমি সেই মানুষ যে সব কিছু পেতে জানে, যার নাম শুনলে শহরের বড় বড় মানুষ কাঁপে। কেয়ার বুকের ভিতর কাঁপুনি শুরু হয়ে গিয়েছে, কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কি বলছো? তুমি কি কোনো গ্যাংস্টার? মিন্টু উঠে দাঁড়ায়, ধীরে ধীরে তার হাতের আঙুল দিয়ে কেয়ার চিবুক শক্ত করে বলল, তুমি জানো এই শহরে ড্রাগ, বিলিয়ন টাকার বিজনেস, সব কিছুর উপর কার নিয়ন্ত্রণ? আমার। যদিও আমি সেসব বন্ধ করতে এসেছিলাম। আমি সেই সম্রাট যার সামনে সবাই মাথা নোয়ায়, আর তুমি সেই মেয়ে যাকে আমি প্রথম দিন থেকে চেয়েছি। কিন্তু তুমি আমাকে অপমান করেছো, চর মেরেছো, কত কথা শুনিয়েছো। মিন্টুর কণ্ঠে হঠাৎ শীতলতা নেমে এলো। কেয়ার অবাক হয়ে মিন্টুকে দেখছে। তবে কি তাহলে তার জন্যই ছদ্মবেশ নিয়ে গিয়েছিল তার কাছে? ধ্রুব সে যে ভালোবেসেছিল। মিন্টু আবার বলে, আজ আমি তোমাকে দেখাবো আমার ক্ষমতার মানে কি। তোমার ছোট লোক খ্যাত জানোয়ার ছেলে কি কি করতে পারে দেখবে। কেয়ার বুকের ভেতর ঠান্ডা স্রোত বইল, গলা শুকিয়ে গেছে আবার, চোখের পানি চলে এসে ভয় আর ক্ষোভে। মিন্টু এগিয়ে যায় কেয়ার দিকে, কেয়ার ঠোঁটে হাত রাখে। কেয়ার কাপা গলায় বলে, তুমি অসুস্থ, তুমি সাইকোদের মতো করছো কেন? আমাকে ছেড়ে দাও, পুলিশের অভিযোগ করব আমি। আমার বাবাকে জানো না, তোমাকে সে মেরে ফেলবে। মিন্টু এগিয়ে আসে, কেয়ার ঠোঁটে ঠাস করে একটা দিয়ে দেয়। কেয়া কেঁপে ওঠে। মিন্টু হেসে উঠল, এটা ভয়ঙ্কর হাসি দেয়। কেয়া বুঝে গিয়েছে মিন্টু তার সাথে চরম কিছু খেলতে চলেছে। মিন্টু বলে, পুলিশ? এই শহরের পুলিশ আমার পায়ের নিচে চলে কেয়া? তুমি কি ভাবো আমি যা চাই সেটা পেতে পারি না? আর তোমার বাবা, তার জন্যই তো তোমার কাছে আসা। শোনা, তোমাকে ভালোবাসি এটা সত্য, আবার তোমার বাবাকে চাই এটাও সত্য। কেয়া বুঝতে পারছে না কি বলছে মিন্টু। সে হাতের বাঁধন খোলার জন্য ছটফট করে। মিন্টু আবার কেয়ার গালে একটা চুমু বসিয়ে দেয়। তারপর পকেট থেকে একটা ছোট্ট রিমোট বের করলো। একটা বাটন চাপতেই সোফার পেছনের দেয়াল সরে গেল। কেয়ার চোখে বিস্ময় বড় বড় হয়ে যায়। দেয়ালের ওপাশে গ্লাসের পেছনে গোল্ড বার, ডলার, হীরের বক্স রাখা দেখতে পায়। মিন্টু পেছন ফিরে দেখালো, কেয়াকে বলে, এটাই আমার সাম্রাজ্য। আমি মিন্টু, তবে গরিব ছেলে নই। আমি মাফিয়া বস মিন্টু, এই নামেই চেনে সবাই। তোমার বাপও আমার নাম এড়িয়ে চলে। এইসব দেখে কেয়ার মাথা ঘুরে গেল। সে বিশ্বাসই করতে পারছে না সবকিছু না চোখে স্বপ্ন। সে বলে, আমি কিসের মধ্যে পড়ে গেলাম? সে তখনই বডিগার্ডরা কেয়ার হাতে দড়ি খুলে দিল। মিন্টু ধীরে বলল, আপাতত তোমার বাঁধন খুলে দিলাম, তোমাকে একটা জিনিস দেখানো বাকি। দেখবে নাকি? কি জানিস? চলো। এরপর হঠাৎ একটা মনিটর অন হয়। সেখানে শাহেদকে দেখা যাচ্ছে, আর তার হাতে অনেকগুলো ড্রাগসের প্যাকেট। এটা তো আমার বাবা। ইয়েস। আমার বাবাকে চেনো না, তার মেয়েকে তুলে আনছো। জানি জানি, বিশিষ্ট ড্রাগস বিজনেসকারী, চিনব না আবার? মুখ সামলে। আমার বাবা কেন করবে এসব? তুমি সমাজসেবক। তাই নাকি? সেটা তো তোমার মা বলবে। মানে তুমি একটা পাগল। আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না। আমাকে ভুলভাল বোঝাচ্ছ। মিন্টু এগিয়ে এসে কেয়ার কানে ফিসফিস করে বলল, তুমি এখনো রাগ করছো, কিন্তু একদিন তুমি বুঝবে। তুমি যতই আমাকে ঘৃণা করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমিও পারবে না। আর তোমাকে ভুল বোঝাচ্ছি না। তোর মাকে ভিডিও কল দিয়ে জিজ্ঞাসা করো। কেয়া এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে গেল। বুকের ভেতর ভয় আর অদ্ভুত কৌতূহল জমল। ওইদিকে রাত গভীর হয়ে এসেছে, চারিদিকে নীরবতা, কিন্তু শাহেদ আহমেদের বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। তার চোখ লাল হয়েছে, মুখ শুকিয়ে গিয়েছে। ড্রয়িং রুমের মেঝেতে ছড়িয়ে আছে অসংখ্য সিগারেটের অবশিষ্ট। ফোন তার হাতে, আঙুল কাঁপছে। আবার কেয়ার নাম্বারে কল করলো। দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু রিচ ইন কান্ট্রিলি সুইচড অফ। একই শব্দ বারবার কানে বাজছে, যেন কানের ভেতর শিকল পেঁচিয়ে ধরেছে। বিকেল থেকে কেয়া বাড়িতে ফেরেনি, সে একই বলছে। কেন বন্ধ ফোনটা? কোথায় গেলি তুই কেয়া? শাহেদ উঠে দাঁড়ালো, জানলার বাইরে তাকালো। রাস্তার আলো ঝলমল করছে, কিন্তু তার চোখের ভেতর কেমন অন্ধকার। এই বিকেলে পার্কে গিয়েছিল কেয়া, তারপর থেকে কোনো খবর নেই, কোনো কল নেই, যেন মাটির সঙ্গে মিশে গেছে। তিনি নিজের লোকজন ডজন ফোন করেছে, থানায় খবর পাঠিয়েছে, ডজনখানেক গাড়ি শহরে চষে বেড়াচ্ছে, কিন্তু কিছুই পাওয়া গেল না। হঠাৎ এক অদ্ভুত ভয় তার বুকে চেপে বসলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। না, কে আর কোনো বিপদ পড়েনি তো, সেইভাবে হারাবে না। তবে কি নতুন কেউ তাকে কিডন্যাপ করেছে টাকার জন্য?
চোখের সামনে ভেসে উঠছে কেয়ার হাসি মুখ, ছোটবেলার সেই মেয়েটা যে একদিন তার আঙুল ধরে প্রথম স্কুল গিয়েছিল। আমার কেয়া কিছু হলে আমি বাঁচব না। কথাটা বলে তিনি তীব্র রাগে চেয়ারে লাথি মারলেন। বুকের ভেতর গর্জন করে উঠল, যারা সাহস করেছে আমার মেয়ের দিকে হাত বাড়ানোর, আমি মাটির সঙ্গে মিশিয়ে ফেলবো ওদেরকে। কিন্তু যত সময় যাচ্ছে তত ভেতরের ভয় বাড়ছে। ফোনের দিকে বারবার তাকাচ্ছেন, যদি কোনো কল আসে, কোনো মেসেজ আসে, কিন্তু স্ক্রিন নিস্তব্ধ। হঠাৎ পেছন থেকে তার দেহরক্ষী এসে বলল, স্যার, আমরা সব জায়গায় খুঁজেছি, কেয়া ম্যাডামের কোনো হদিস নেই। শাহিদ ধপ করে ছোপায় বসে বললেন, তার গলা শুকিয়ে গিয়েছে। বুকের ভিতর শুধু একটাই আওয়াজ, আমার মেয়েকে আমি খুঁজে আনবো। আমি শাহেদ আহমেদ, আমার ক্ষমতা দিয়ে আকাশ পাতাল এক করে ফেলবো। কিন্তু ক্ষমতার আড়ালে আছে এক অসহায় বাবা, যাকে দুনিয়ার কোনো জিনিস শান্তি দিতে পারছে না যতক্ষণ না তার কেয়া ফিরে আসছে। ড্রয়িং রুমটা একদম নিস্তব্ধ। দূরে দেয়ালে ঝুলে থাকা দামি ঝাড়বাতি থেকে আলো ঝরকাচ্ছে। সোনালি শেডের রুমটা যেন অদ্ভুত রাজকীয়, আবার শ্বাসরুদ্ধকর দেখাচ্ছে। সোফার কিনারে বসে আছে কেয়া, হাতের শিরায় কাঁপুনি শুরু হয়েছে। তার চোখ এখনো ভয় আর অপমানের ছাপ। কিছুক্ষণ আগে মিন্টু তার সামনে নিজের আসল চেহারা খুলে দিয়েছে। সে গ্রাম্য বোকা ভেবেছিল সে একজন সাম্রাজ্যের মালিক। কেয়ার বুকের ভেতর তখনও ঝড় চলছে। আমি কিসের মধ্যে পড়লাম? আমি এখান থেকে বের হব কিভাবে? ঠিক তখনই মিন্টু ধীরে ধীরে সোফার পাশে এসে দাঁড়ালো। হাতে একটা মোবাইল, স্ক্রিনে কল চলছে। নামটা দেখে কেয়ার বুক কেঁপে উঠল। কেয়ার মা। মিন্টু ফোনটা এগিয়ে দিল কেয়ার দিকে, ঠোঁটে হালকা হাসি। তোমার মা? কথা বলো, জিজ্ঞাসা করো তোমার বাবার সম্পর্কে। কেয়ার গলার স্বর শুকনো হতে শুরু করে, হাত কাঁপছে তখনও। সে ফোনটা কানে ধরল। মা, আমি কেয়া। ওপাশ থেকে মায়ের কণ্ঠ কেঁপে এলো, কান্নায় ভিজে আসে তার গলা। মা, তুই ঠিক আছিস? তোর বাবা পাগল হয়ে গেছে, থানা পুলিশ সব এক করে ফেলেছে। আমরা তোকে খুঁজে পাচ্ছি না। তোর কিছু হয়নি তো? কোথায় আছিস? কেয়ার চোখের পানি এসে গেল, বুকের ভেতর শ্বাস বাড়ি হয়ে উঠল তার। মা, সব ঠিক আছে, এসব কথা বাদ দাও। একটা কথা বলো, সত্যি করে বলবে কিন্তু। কি কথা? আমার বাবা কি ড্রাগস বিজনেস করে? ওপাশে মুহূর্তের জন্য নিস্তব্ধতা ভর করে, শুধু শ্বাসের শব্দ শুনতে পায় কেয়া। তারপর মায়ের গলা ভেঙে এলো। হঠাৎ এই প্রশ্ন? মা বলো না। হ্যাঁ, একটা শব্দ, কিন্তু সেই এতটুকু শব্দ যেন কেয়ার বুকের ভেতর হাজারটা বিস্ফোরণ ঘটিয়ে দিল। তার কানে যেন শব্দ বেজে উঠছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেয়ার হাত থেকে মোবাইল পড়ে গেল, ঠোঁট শুকিয়ে গিয়েছে, গলার স্বর আটকে গেছে। নিজেই বলে, না না, এটা হতে পারে না। আমার বাবা সমাজসেবক, নেতা, মানুষ থেকে সম্মান করে, সে কিভাবে এমন কাজ করে? কেয়ার গলা কাঁপছে। সে আবার জিজ্ঞেস করলো, মা তুমি কি বলছো? আমার বাবা এমপি, আমার বাবা এসব করে? মায়ের কণ্ঠ ভেঙে পড়ল। আমি চেয়েও তোকে সব বলতে পারিনি মা। তোর বাবা বাইরে থেকে যেমন দেখায়, ভেতরে তেমন না। এই ড্রাগসের টাকায় সে সব কিছু বানিয়েছে। তার সাম্রাজ্য, তার রাজনীতি সব এই টাকা চড়ে। এমনই সে এটার জন্য মানুষকে খুন অব্দিও করে। আমি অনেক চেষ্টা করেছি তাকে ফেরানোর, সম্ভব হয়নি। এর জন্যই কি তোমাকে বাবা মারতো? কেয়া মাথা ঝিম ধরে যাচ্ছে, চোখে ঝাপসা পানি। হ্যাঁ। মানে আমি যে পরিবারে বড় হয়েছি, আমি যে বাবাকে হিরো ভেবেছি, সে আসলে... মিন্টু চুপচাপ দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে হালকা হাসি, চোখের ভেতর এক রহস্য। কেয়ার বুকের ভেতর যেন হাহাকার জমেছে। মোবাইল কাপা হাতে নামিয়ে রাখলো সে, ঠোঁট কাঁপছে। কেয়া নিজের সাথে বলে, আমি কার মেয়ে? আমি কি ছিলাম এতদিন? ছি। ঠিক তখনই মিন্টুর কণ্ঠ ভেসে এলো, এবার বুঝেছো কেন তোমাকে এখানে এনেছি? কেয়া মাথা তুললো, তাকালো তার দিকে, চোখে ভয় আর ঘৃণা মিশেল। তুমি চাও আমার বাবাকে আমি ঘৃণা করি? এটাই তোমার খেলা? মিন্টু ধীরে সোফার আমরেস্টে হাত রাখলো, কণ্ঠে ঠান্ডা স্রোত। না, তোমাকে জানানোর দরকার ছিল, তবে এটা খেলা না কেয়া, সত্যিটা জানার সময় এসেছে। তোমার বাবা শুধু ড্রাগসের ব্যবসায়ী না, সেই মানুষটা যে আমার বাবাকে মেরেছিল। কেয়া শকড, বুকের ভেতর ধাক্কা লাগলো। মিন্টু এমন একটা কথা বলবে সে ভাবতেও পারেনি। কি বললে? মিন্টু ধীরে চেয়ার টেনে বসলো, চোখে অদ্ভুত অন্ধকার ভাব। 15 বছর আগে তোমার বাবার অর্ডারে আমার বাবাকে খুন করা হয়েছিল। যে অফিসারকে তোমার বাবা মেরে ফেলেছিল তার নাম মাহির। আমি তারই ছেলে ছিলাম। যখন আমার বয়স ছিল 10 বছর, আমি তখন শুধু মিন্টু ছিলাম, গরিব অসহায়। আজ আমি এই সাম্রাজ্যের মালিক। আমি শপথ করেছিলাম একদিন তোমার বাবার সব কিছু ভেঙে ফেলবো। এই জন্যই ছদ্মবেশে এই শহরে আসা। আমি মাফিয়া ডিএক্স গ্যাংয়ের লিডার। তোমার সাথে এমনি পরিচয় হয়নি, অনলাইনে অফলাইনে সবখানে আমি তোমাকে ফলো করেছি। ভেবেছিলাম ভালোবেসে তোমাকে এখানে আনবো, কিন্তু তুমি তার যোগ্য নও। একজন ড্রাগস বিজনেসের মেয়ে আমার ভালোবাসা পেতে পারে না। জোর করে তুলে এনেছি যাতে তোমার বাবা এখানে আসে।
আর হিসেব চুকাতে পারে। কেয়ার গলার স্বর ভারী হয়ে আসে, চোখের পানি জমেছে আবারও। তুমি তুমি আমাকে এই জন্য অপহরণ করেছো? মিন্টু এগিয়ে এলো, কেয়ার মুখে খুব কাছে মুখ এনে বলল, হিসেব করে দেখো, আমি তোমাকে অপহরণ করিনি, আমি তোমাকে বাঁচিয়েছি। কারণ ঝড় আসছে কেয়া, আর সেই ঝড় তোমার পরিবারকে ভেঙে দেবে। তুমি চাইলে এই বাড়ি থেকে এখনই চলে যেতে পারো, কিন্তু একদিন তুমি ফিরে আসবে আমার কাছে। রাফির সাথে তোমার বাবা ঠিক করে। রাফি তোমার বাবার লোক, সে ভার্সিটির ছেলে মেয়েদের ভিতরে ড্রাগস সাপ্লাই করে। মিন্টুর চোখে তখন অদ্ভুত এক আগুন। কে অনুভব করলো তার পায়ের নিচে মাটি যেন সরে যাচ্ছে। আমি কার হাতে পড়ে গেছি? আমি কাকে বিশ্বাস করব? নিজে নিজে বলে সে। কে উঠে দাঁড়ালো, দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজার পাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ডগুলো সে চোখে দেখলো ভয়ঙ্কর সতর্কতা। মিন্টু গলা ছেড়ে পেছন থেকে ভেসে এলো। তুমি যেতে পারো কেয়া, কিন্তু মনে রেখো সত্যি থেকে পালানো যায় না, আর আমি তোমাকে ভালোবাসি। তার বুকের ভেতর কাঁপুনি, চোখের কোণে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ল গাল পেয়ে। সে দরজার কাছে দাঁড়িয়ে থাকে, তার কানে তখনও বাজছে সেই শব্দ। হ্যাঁ, তোর বাবা একজন খারাপ লোক। তার মায়ের বলা সেই এক শব্দ যা তার পৃথিবী থেকে ভেঙে দিয়েছে। আর পেছনে মিন্টু ঠোঁটের কোণে রহস্যময় হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন, আর তার মনের ভেতর গোপন কিছু যা এখনও কেয়ার অজানা। দিনের আলো শহরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে, তো শাহেদ আহমেদের জীবনে যেন অন্ধকার নেমে এসেছে। রাতভর ঘুম আসেনি তার চোখে। কেয়ার কোনো খবর নেই। পুরো রাত ফোন হাতে নিয়ে বসেছিল সে, একের পর এক কল করেও কোনো সাড়া পায়নি। টেবিলের উপর ছড়িয়ে আছে অগোছালো কাগজপত্র, কফির কাপ আর জ্বলন্ত সিগারেটের ফিল্টার। সাইদের চোখে লালচে হয়ে আছে, কপালের শিরা ফুলে উঠেছে। কোথায় গেলি কেয়া? কারা তোকে নিয়ে গেল? কেমন আছিস মা? নিজের সাথে কথা বলছে শাহেদ আহমেদ। হঠাৎ সামনে টেবিলে রাখা ফোনটা বেজে উঠল। ভাঙচুরের মতো শব্দ করে উঠল তার কানে। শাহেদ চমকে উঠল, স্ক্রিনের দিকে তাকালো। অচেনা একটি নাম্বার, বুকের ভেতর ধুকপুক করছে। সে এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করলো। শাহেদ হাঁপাচ্ছে। সে বলে, হ্যালো, কে বলছেন? অপর প্রান্ত থেকে শীতল একটি কণ্ঠ ভেসে আসলো। সাইদ সাহেব কেমন আছেন? কে তুমি? এভাবে কথা বলছো কেন? ওই পাশ থেকে মিন্টু হেসে উঠল। আমি কি সেটা বড় কথা না, আপনার মেয়ে তো আমার কাছে আছে। কি কি বললে? কেয়া, আমার মেয়ে তোর কাছে? কেমন আছে সে? ঠিক আছে? হ্যাঁ, আসবেন না তাকে নিতে? কেমন বাবা, সারা রাত আপনার মেয়ে আমার সাথে ছিল, আপনি খোঁজ নিলেন না? শায়দ হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। বুকের ভেতর আগুন জ্বলছে তার। ভয়, রাগ আর অবিশ্বাসে মিশে একসাথে তাকে কাঁপাচ্ছে। শায়দ চিৎকার করে বলে, তুই কে? আমার মেয়ের সাথে কি করেছিস তুই? অপর প্রান্ত থেকে আবারও অট্টহাসি ভেসে আসলো। রিল্যাক্স বস, তার সাথে এখনো কিছু করিনি, তবে করব। সাহস কিভাবে হলো? আমার মেয়েকে ছেড়ে দে, না হলে তোর অবস্থা আমি কি করব বুঝতেও পারবি না। আমাকে চিনিস না তুই। ওপাশ থেকে আবার হাসির শব্দ শোনা যায়। মিন্টুর কণ্ঠটা ঠান্ডা ভাব, তবে হুমকির সুরে বলল, চেনা জানার পর্ব, হুমকি, সাহসের গল্প বাদ দিন। শুনুন, যে ঠিকানা দিচ্ছি সেই ঠিকানায় আপনার যত লোক আছে সবগুলো নিয়ে আসুন 2 ঘন্টার মধ্যে, না হলে আপনার নাতির মুখ দেখবেন বছরখানেক পর। হা হা হা। এই কথাটা যেন বিষের মতো শায়দের কানে ঢুকলো। কণ্ঠে তীব্র হিংস্রতা ফুটে উঠল তার। তোকে আমি মেরে ফেলবো, চোরের বাচ্চা। তুই যে হোস, আমার মেয়ের যদি কিছু হয়। কণ্ঠটা থামিয়ে দিল মিন্টু, মানে শায়দের পুরো কথাটা শেষ করতে পারেনি। হুঁশিয়ারি দিচ্ছি বস, ফোনের ওপারে চিৎকার করে কিছু হবে না, যা বললাম তাই করো, না হলে কেয়া মরবে। ফট করে কল কেটে দিল। টুট 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 শব্দ যেন শায়দের বুকে ফুঁড়ে দিচ্ছিল। রাফি আসলো। তার সামনেই শায়দ এক ঝটকায় ফোনটা টেবিলে ছুঁড়ে মারল। কাচের টেবিলের উপর ফোনটা টক করে লেগে গেল। গর্জে উঠল সে। কোথায় তুই কেয়া? কোথায়? ছেলেটা যেই হোক, তাকে আমি মেরে ফেলবো। সামনে দাঁড়িয়ে রাফি বলল, স্যার কি হয়েছে? কেউ একজন ফোন করেছে, একটা ঠিকানা দিয়েছে। সে আমার মেয়ে কেয়াকে কিডন্যাপ করেছে, ঠিকানা অনুযায়ী যেতে বলেছে। আমরা যাব। সব ছেলেপেলে রেডি করো, আজকে যে জায়গাটা কবরস্থান বানাবো। স্যার সে কে জানতে পারছেন? নাম জানি না, কিন্তু সে ভুল করেছে। আমার মেয়ের দিকে হাত দিয়েছে, ওদের রক্তে মাটি রাঙাবো। মুহূর্তেই বাড়ি জুড়ে হুলস্থুল পড়ে গেল। একের পর এক গাড়ি গ্যারেজ থেকে বের হতে প্রস্তুত হলো। সাইদের রাজনৈতিক প্রভাব, ক্ষমতা সব আজ একটাই লক্ষ্য, ব্যবহার হবে মেয়েকে ফিরিয়ে আনা। 2 ঘন্টা সময় তার কাছে। ঘড়ির কাঁটা যেন তার জীবন কেড়ে নিচ্ছে। ঠিকানা পুরনো ফ্যাক্টরি, বন্দর রোডের শেষ মাথায়। সাইদের ড্রাইভারকে জোরে গাড়ি চালাতে হবে। সে যদি আমার কেয়াকে আঘাত করে, আমি ওদের টুকরো টুকরো করব। নিজের মনে ভাবছে সে। 1 ঘন্টার মধ্যে গাড়ি কনভয় রওনা দিল। কালো অ্যাসভিউ, পেছনে অস্ত্র ভর্তি
পিক আপ। শাহেদ বসে আছে সামনের গাড়িতে, মুখে কোনো কথা নেই, চোখ লাল, তার দাঁত চেপে ধরেছে। তার মনে শুধু কেয়ার মুখ, তার হাসি, মাঝে মাঝে বুকের ভেতর অদ্ভুত কণ্ঠ, যদি ওরা না ওই চিন্তা তার মাথা থেকে সরিয়ে দিল। স্যার, পুলিশ ইনভলভ করব? না, ওরা আমার মেয়েকে নিয়ে গেছে, এটা আমার লড়াই। পুলিশ থাকলে আমাদের সব অস্ত্র ব্যবহার হবে না। গাড়ি ছুটছে বন্ধ রোডের উপর দিয়ে, চারপাশে নির্জন এলাকা। বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ, দূর থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। শায়দ আস্তে গলায় বলল, যে আমার মেয়ের গায়ে হাত দিয়েছে তার শাস্তি আমি নিজ হাতে দেব। বৃষ্টির প্রখরতা গভীর, ফ্যাক্টরির গেটে ভাঙাচোরা, ভেতরে যেন অন্ধকার নেমে এসেছে। শাহেদ গাড়ি থামাতে চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। বডিগার্ডরা বন্দুক হাতে নেমে পড়ল। শাহেদের সব লোক নিজেদের মতো দাঁড়ালো। বাতাসের লবণাক্ত গন্ধ সাথে মেঝেতে সবকিছু বিশ্রী লাগছে। হঠাৎ তার মনে হলো সে জায়গাটা চেনে, বেশ ভালো করেই চেনে। জায়গাটা পুরনো, এখানেই সে মাহিরকে মেরে ফেলেছিল। লাশ কন্টেনারের মধ্যে আটকে রেখে চলে যায়। ফ্যাক্টরির ভেতর ঢুকতেই শোনা গেল হঠাৎ একটি হাসির শব্দ। ওয়েলকাম সাইদ সাহেব। অন্ধকার থেকে বেরিয়ে এলো কয়েকজন মুখোশ পরা লোক, হাতে অস্ত্র তাদের। সবার মাঝে দিয়ে হেঁটে আসছে মিন্টু। আসছে আর আগের মতো না, দামি স্যুট, ব্র্যান্ডেড ঘড়ি, মুখে এক ধরনের ঠান্ডা হাসি নিয়ে সে এগিয়ে আসছে। রাফি শাহেদের পেছনে থেকে সরে আসে। স্যার দাঁড়ান। কেন? ওরা ডিএক্স গ্যাং। কি? ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে। পুরনো ফ্যাক্টরির টিনের চালের ওপর বৃষ্টির শব্দ যেন যুদ্ধের ঢাকের মতো বাজছে। অন্ধকার চারপাশে, কেবল কয়েকটা মাঝে মাঝে বিদ্যুৎ চমকানির আলো এসে পড়ছে। বাতাসের লবণাক্ত গন্ধ আর কংক্রিটের স্যাঁতসেঁতে গন্ধে চারপাশে বিদঘুটে হয়ে উঠেছে। তার মেয়ের সামনে দাঁড়িয়ে আছে শাহেদ আহমেদ। এখনও তার মুখে রাগ, ভেতরে ভয় বিরাজ করছে। তার লোকজন চারপাশে ছড়িয়ে থাকলেও সে যেন চমকাচ্ছে। সবার হাতেই বন্দুক। তো শাহেদের চোখ খুঁজে চলছে শুধু একজন, তার মেয়ে কেয়াকে খুঁজছে। অবশেষে কেয়া দেখা দিল। মিন্টু আর তার বাবার মাঝখানে এসে দাঁড়িয়েছে। মিন্টুর মাথার ওপর ছাতা ধরে আছে একজন বডিগার্ড। কেয়া ভিজে গেছে বৃষ্টিতে, চোখে কোনো আবেগ নেই, ঠান্ডা অচেনা দৃষ্টি তার বাবার দিকে। মিন্টু চেয়ার টেনে বসলো সামনে, তার হাসি এখনো একই রকম শীতল। শাহেদ দৌড়ে গিয়ে চেয়ারকে জড়িয়ে ধরলো, তার বুকে কেঁপে উঠল। শাহেদ কাপা গলায় বলল, তুই ঠিক আছিস তো মা? ওরা কিছু করেছে তোকে? কেমন আছিস? কিন্তু কেয়ার কোনো উত্তর দিল না। তার চোখে অদ্ভুত শূন্যতা। শাহেদের হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলো। চল মা, এখান থেকে বের হই। আমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, তোর কিছু হবে না, আর কোনো ভয় নেই, আমি এসে গেছি তো। কিন্তু কেয়া হাত ছাড়িয়ে নিল। তার ঠান্ডা কণ্ঠ যেন ঝড়ের রাতে বজ্রপাতের মতো কেটে গেল শাহেদের কানে। কেয়া বলল, না, আমি যাব না। শাহেদ অবাক হয়ে তাকালো কেয়ার দিকে। পাগল নাকি মেয়েটা? কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওরা তোকে মেরে ফেলবে। আমাকে কেউ মারবে না, তবে আমার কাছে অনেক প্রশ্ন আছে বাবা, আর সেগুলোর উত্তর আমি এক্ষুনি চাই, না হলে আমি যাব না। বৃষ্টির শব্দে হঠাৎ আবারও তীব্র হয়ে উঠল। ফ্যাক্টরির ভাঙা ভাঙা ছাদ আর জলকণা ঝিলঝিল করছে। শাহেদ চারপাশে তাকালো। মিন্টি মুচকি হাসছে, তার চোখে যেন আনন্দের ঝিলিক। শাহেদ রাগী গলায় বলল, কেয়া, এখন সময় নয়, চল আগে যাই, তারপর কথা হবে। না, এক্ষুনি হবে। কথাটা এমন দৃঢ়তার সাথে বলল কেয়া, আর তাতেই শাহেদের বুক কেঁপে উঠল। বল, কি জানতে চাস? একটা প্রশ্ন, আমার মাকে তুমি কেন মারতে? কেয়ার প্রশ্নে বজ্রপাতের মতো শব্দ হলো শাহেদের কানে। শাহেদ স্থির হয়ে গেল, তার মুখের সব রং উবে গেছে। কেয়ার চোখে চোখ রেখে তাকিয়ে আছে তার বাবার দিকে। তার চোখে জল নেই, কিন্তু কণ্ঠের দৃঢ়তা ভয়ঙ্কর। শাহেদ অকচকিয়ে বলে, কি বলছিস তুই? আসলে সংসারে একটু ঝামেলা হবেই। সত্যিটা বলো বাবা, তুমি কেন আমার মাকে মারতে? শাহেদের দম বন্ধ হয়ে গেল, তার হাত কাঁপছে, বুকের ভেতর আগুনের মতো কিছু জ্বলছে, কিন্তু মুখের কোনো শব্দ বের হচ্ছে না। কে আবার বলল, বাবা, তোমার নীরবতা সব প্রমাণ করে দিচ্ছে। তবে কি সত্যি তুমি এমপি হয়েও ড্রাগস বিজনেস করো? এই কথায় যেন ফ্যাক্টরির দেয়ালেও কেঁপে উঠল। বৃষ্টির শব্দ, ঝড়ের গর্জন মিলেমিশে এক অদ্ভুত ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে। শাহেদ ধীরে ধীরে মাথা নিচু করলো, তার ঠোঁট কাঁপছে সত্যতা বলতে। শাহেদ হাসি মিশ্রিত কণ্ঠে বলল, হ্যাঁ, আমি করি। আমি ড্রাগসের রাজা। এই শহরের রাস্তায় যে টাকা গড়ে তার বেশিরভাগই আমার কারণে, বুঝেছিস? টাকা আমার সব। আর মাকে কেন মারতে? কেয়া চোখ বন্ধ করলো। কেয়া যেহেতু সব জানে, তাকে আর লুকাবে না। তোর মা দুর্বল ছিল, সে বারবার বলতো আমি এটা ছেড়ে দেই, কিন্তু আমি পারিনি। আমি এতদূর চলে গিয়েছিলাম, ফেরার পথ ছিল না। তাই হ্যাঁ, আমি তাকে মারতাম। তার জ্ঞান আমার ভালো লাগতো না। তুমি মানুষ না বাবা, তুমি শয়তান। তুমি আমার মাকে নির্যাতন করতে, তুমি একটা খুনি। মিন্টুর বাবাকেও তুমি মেরেছো, তাই না?
শাহেদ এবার আবারও চমকে ওঠে। কেয়ার গলা কেঁপে উঠছে। বৃষ্টির শব্দের ভেতরে কেয়ার চিৎকারের প্রতিধ্বনিত হলো ফ্যাক্টরির দেওয়ালে। শাহেদ এগিয়ে এসে কেয়ার কাঁধে হাত রেখে বলল, কি বলছিস? তাকে তো আমি। এমন সময় মিন্টু উঠে দাঁড়ালো। মুখ থেকে মাস্ক খুললো সে। শাহেদ মিন্টুকে দেখে চমকে গেছে, কারণ সে মিন্টুকে চেনে। মিন্টু হাসতে হাসতে বলে, কেমন আছেন ফুপোজান? মনে পড়ে আমার বাবাকে 15 বছর ঠিক এই জায়গাতে মেরেছিলেন, আর তারই বোন কাইফা ফুপুকে তুলে নিয়ে গিয়েছিলেন। কিয়াকে এসব বলেননি? ও কিয়াকে তো এটাও বলেননি তার মা আগেই মরে গিয়েছিল। আমার ফুপু তো কিয়ার আসল মা না, সৎ মেয়ে, আপনার আগের স্ত্রীর মেয়ে। সে আমার সৎ ফুপাতো বোন। শাহেদ বড় করে ঢোক গেল, কিন্তু কিয়া? সে এমন যেন আর নিতেই পারছে না। একের পর এক সত্য সামনে এসে ধরা পড়ছে। সামনে থাকা তার বাবা নামক লোকটা যে আর সহ্য করতে পারছে না। কি হচ্ছে তার সাথে? শাহেদ বলে, আমি যা করেছি আমার মেয়ের জন্য করেছি। কিয়া, তোর জন্য এই সাম্রাজ্য করেছি। তুই আজ যা পেয়েছিস সব আমার কারণে। কিয়ার সাথে সাথেই শাহেদের হাত ছুঁড়ে ফেললো নিজের কাঁধ থেকে। চোখে জল আর ঘৃণার আবেগ ভরা। সে চিৎকার করে বলল, আমি এসব চাই না। তুমি অনেক খারাপ। আমি এতদিন ভুল জানতাম। নিজের জন্য এখন খারাপ লাগছে। এই মুহূর্তে মিন্টু এগিয়ে আসলো তাদের দিকে। ধীরে ধীরে এগিয়ে এলো, তার হাসি ঠান্ডা। ওয়েল ওয়েল, পারিবারিক ড্রামা শেষ, এখন আসল খেলা শুরু হোক। সে পকেট থেকে পিস্তল বের করলো। চারপাশে লোকজন বন্দুক তোলে। টান টান উত্তেজনা। বৃষ্টির শব্দে যেন আবারও বেড়ে গেছে। মিন্টু, তোর সাহস কেমন করে হলো আমার মেয়েকে ব্যবহার করার? সাহস? সায়েদ সাহেব, আপনি ভুলে গেছেন 15 বছর আগে অফিসার মাহিরকে কে মেরেছিল? মনে আছে? সে ছিল আমার বাবা। আজ আমি আপনার সব কিছু শেষ করব। শাহেদের চোখের শক। পিস্তলের নল তার বুকে তাক করা। কেয়া ভয়ে পিছু হাঁটলো। বৃষ্টি পড়ছে টুপটুপ শব্দে। আকাশ কালো মেঘে ভরে গিয়েছে। ফ্যাক্টরির চারপাশে বৃষ্টির স্রোত বইছে। শাহেদ বলে, শালা, তোর বাবাকে মেরেছি, তোকেও আজকে এখানে মারবো। তাই নাকি? রাফি, শালাকে ঝাঁঝরা করে দাও। শাহেদের কথা শুনতেই তার সব লোকেরা এগিয়ে আসে পিস্তল হাতে। তখনই সাইলেন্সার লাগানো দূরের কোনো অদৃশ্য জায়গা থেকে গুলির শব্দ ভেসে আসতে শুরু করে। চোখের পলকে শাহেদের কতগুলো দেহরক্ষী মাটিতে লুটিয়ে পড়ল। রক্ত মিশে গেল মেঝেতে ময়লার সঙ্গে। বাকিরা ছোটাছুটি শুরু করেছে। শাহেদ চিৎকার করে বলে, সবাই পজিশন নাও। কিন্তু ততক্ষণে দেহরক্ষীরা একে একে গুলি খেয়ে পড়তে লাগলো নিচে। স্পাইপারের নিখুঁত নিশানা। কেউ টিকলো না। 3 মিনিটের মধ্যে পুরো দল মাটিতে লুটিয়ে। মেঝের ওপর লাল রক্তের নদী বইছে। শাহেদ হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে শুধু লাশ আর বৃষ্টির শব্দ। বৃষ্টির ছন্দে এগিয়ে আসে মিন্টু। শাহেদ ওর হাত থেকে পিস্তলটা শক্ত করে ধরলো। তার ঠোঁটের কোণে মুচকে হাসি। ধীর কণ্ঠে বলে উঠল, এত কম লোক আনলে? লোকজন সব গেল তো? শাহেদের চোখে আগুন, দাঁতে দাঁত চেপে গর্জে ওঠে, চোরের বাচ্চা, আমার মেয়েকে কেড়ে নিয়েছিস। মিন্টু হেসে মাথা কাত করলো। আরে রাগ করছেন কেন? এত বৃষ্টি, এত সুন্দর সময় কিভাবে মরবেন চুজ করেন? তোকে আমি মেরে ফেলবো। শাহেদের চোখে যেন রক্তিম হয়ে উঠল। ঠিক তখনই দূরের অন্ধকার থেকে আরেকটি অবয়ব এগিয়ে এলো। তার চোখে আর নেই বেদনা। কাইফা এসেছে। শাহেদ স্তব্ধ হয়ে গেল। কাইফা, তুই এখানে? কাইফা কিচ্ছু বললো না। সোজা দৌড়ে এসে জড়িয়ে ধরলো কেয়াকে। মা। কেয়া ফুপিয়ে উঠলো। কাপা হাতে মাকে আঁকড়ে ধরলো। কাইফা কাঁদতে কাঁদতে বলল, মা ঠিক আছিস? কিছু হবে না। একটু দাঁড়িয়ে আছে, ঠোঁটে তার শয়তানি হাসি। আহা, মায়ের সাথে মিলন, কি সুন্দর দৃশ্য। শাহেদ চিৎকার করলো, কাইফা, কেয়াকে নিয়ে এখান থেকে চলে যা। কিন্তু কেয়া একটুও নড়ল না। তার মুখ শক্ত হয়ে গিয়েছে, গলা ভারী। না বাবা, আমি এখানেই থাকবো। শাহেদ অবাক হলো। মিন্টু বলে, সায়েদ সাহেব, অনেক হয়েছে তর্ক বিতর্ক, খেলা শেষ করি চলো। তুমি আমার বাবাকে মেরেছিলে 15 বছর আগে, ঠিক এই জায়গাতে। আজ সেটার হিসেব মিলাতে হবে। ছাড়া তোকে আমি বাঁচতে দেব না। পারবেন না। শাহেদ গুলি ছুড়ল। তো মিন্টু এক লাফে সরে গেল। নিজের হাতে থাকা বন্দুকের বাট দিয়ে শাহেদের কপালে বাড়ি মারল। শাহেদ মাটিতে লুটিয়ে গেল। মিন্টু ধীরে ধীরে পিস্তল ঘুরিয়ে ধরলো। গলার শিরা ফুলে উঠেছে। তার গলা থেকে গর্জন বের হলো। তুই ভেবেছিলে আমার সামনে আমার বাবাকে মেরে ভালো থাকবি? আমার বাবাকে মেরেছিলে আমার সামনে। তোর ভুল ছিল আমাকে বাঁচিয়ে রাখা। এবার তোর লাশ কেউ চিনবেও না। সে এবার শাহেদের চুলির মুঠো ধরে টেনে তুললো। পিস্তলের বাট দিয়ে একের পর এক বাড়ি মারতে লাগলো কপালে, মুখে, দাঁতে। সব রক্তে ভিজে গেল। শাহেদের আর শক্তি নেই, শুধু গোং আছে। এই দৃশ্য দেখে কেয়া কেঁদে উঠল। মিন্টু থামো, প্লিজ থামো। কিন্তু মিন্টুর চোখে তখন শুধু প্রতিশোধের আগুন। সে শাহেদের বুকের ওপর পা রেখে পিস্তল তুললো। এবার গুলি করবে। ঠিক সেই মুহূর্তে কেয়া দৌড়ে এলো, মিন্টুর হাত ধরে ফেললো। না মিন্টু, প্লিজ গুলি করো না।
কিন্তু মিন্টু থামে না, ঠাস করে গুলি করে দেয় শাহেদের বুকে। সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। মিন্টু ঘুরে তাকালো কেয়ার চোখের দিকে। তার চোখে জল, ভয় আর অনুরোধের মিশ্রণ। সেই চোখ যেন মিন্টুর ভেতরের সমস্ত আগুন নিভিয়ে দিল। মিন্টু পিস্তল ফেলে দেয়। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর মিন্টু ধীরে ধীরে বলল, দেখো কি আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি। তোমার বাবাকে মেরেছি কারণ সে আমার বাবাকে শেষ করেছিল। আমি যা করেছি সব প্রতিশোধের জন্য। তুমি চাইলে আমাকে ঘৃণা করতে পারো, চাইলে চলে যেতে পারো, আমি জোর করব না। কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মিন্টুর গলা কেঁপে উঠল শেষ কথাটা বলতে গিয়ে। সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। কিন্তু হঠাৎই কিছু ঘটলো যা মিন্টু কল্পনাও করেনি। কেয়া দৌড়ে এসে তার বুকে মুখ গুজে দিল। হাঁপাতে হাঁপাতে কাছে কেয়া তার হাত শক্ত করে জড়িয়ে ধরেছে মিন্টুর কোমর। মিন্টু, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কোনো দিন চিনতে পারিনি। আমি তোমার যন্ত্রণা বুঝিনি, অথচ তুমি আমার জন্য এত কিছু করলে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কথা দিচ্ছি আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে কখনো অপমান করব না। মিন্টু চোখের কোণে পানি চলে এসেছে, তার হাত কাঁপছে। ধীরে ধীরে সে কেয়ার মুখটা তুলে ধরলো। কেয়া চোখে জল নিয়ে তাকিয়ে আছে। তুমি কি সত্যি আমাকে ভালোবাসতে পারবে কেয়া? আমি কিন্তু খুন করেছি, আমি ভালো মানুষ নই। তুমি আমার কাছে ভালো, তুমি আমাকে ভালোবাসছো। আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারবো না। মিন্টুর ঠোঁটে আস্তে আস্তে হাসি ফুটলো। সে কেয়ার গালে হাত রাখলো। তাহলে প্রতিশ্রুতি দাও তুমি আমার হবে। হ্যাঁ মিন্টু, আমি শুধু তোমার। পরের মুহূর্তে কেয়ার এক হলো। চারপাশের বিধ্বস্ত দৃশ্যের মাঝেও এই মুহূর্ত যেন অন্য জগতের। কেয়া চোখ বন্ধ করে মিন্টুর বুকে নিজেকে সঁপে দিল। বিদ্যুৎ চমকাচ্ছে। রক্তে ভেজা মেঝের ওপর ভালোবাসার নতুন সূচনা হলো। এই অন্ধকারের ভেতরেই তারা খুঁজে নিল এক অজানা আলো, এক অন্য আলো। সমাপ্ত।